হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমার কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 অর্থাৎ 82তম ব্যাচ এবং 83তম ব্যাচের 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 12 নং ক্লাসটা কিন্তু একেবারে অনেক ইম্পর্টেন্ট, শুধু আজকে ক্লাসেই নয়, এখন থেকে প্রত্যেকটা ক্লাসে কিন্তু অনেক ইম্পর্টেন্ট হবে। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করার এবং বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমরা আমাদের অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে অলরেডি চলে আসছি। আর এখন থেকে এমনিতে আপনাদের নর্মালি প্রতিদিন রেগুলার ক্লাস হবে, তো অবশ্যই মনোযোগী হবেন। তো যাই হোক, আজকের এই ক্লাসটা শুরু করার আগে বিগত 11 নং ক্লাসে আমরা যে পর্যন্ত আলোচনা করছি এটা নিয়ে আমি একটু রিভাইজ করব। তো বিগত ক্লাসে আমরা রাশিয়ান সাইট সম্পর্কে আলোচনা করছি। আমি আপনাদেরকে বলছি যে হোমওয়ার্কের পাশাপাশি এখানে $2-1 হলেও যেন আপনি ইনকাম করতে পারেন। বিগত প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্ট ক্লাস চলাকালীন সময় $5, $10, $15, $20 পর্যন্ত ইনকাম করছে। তো আমরা আমাদের এই ফ্রি কোর্সে এক্সট্রা করে এই রাশিয়ান সাইটটা এই জন্যই শিখাই, যাতে করে স্টুডেন্টরা একটু দেখে $1 হলেও ইনকাম করতে পারে এবং তার এক্সপেরিয়েন্সটা যেন বাড়ে। এবং দ্বিতীয় যে বিষয়টা আমরা আমরা বিগত ক্লাসে আলোচনা করছি, অর্থাৎ 11 নং ক্লাসে, যে একটা কিভাবে অ্যাডেস্টা অ্যাড নেটওয়ার্ক আমরা অ্যাকাউন্ট তৈরি করব, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। তো আপনারা কি এ পর্যন্ত হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন? সকলে একটু মেসেজে বলবেন। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেন, এই যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি বিগত 11 নং ক্লাসে হোমওয়ার্ক গুলো কে কে কমপ্লিট করছেন এবং কে কে করেননি। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন অবশ্যই মেসেজে বলবেন। যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। ওকে, আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্ক গুলো কমপ্লিট করিনি। তো যারা প্রপার ওয়েতে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। 2-1 জন হয়তো বা আছে যারা এখনো হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেনি, অবশ্যই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন। স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা অ্যাডভান্স পর্যায়ে ক্লাসগুলোতে যাব, কাজে অবশ্যই মনোযোগী হবেন। এই ব্যাচের টোটাল স্টুডেন্ট হচ্ছে, অর্থাৎ 82 এবং 83তম ব্যাচের স্টুডেন্ট হচ্ছে আমরা টোটাল 230 জন। 230 জন স্টুডেন্টের মধ্যে আমরা প্রায় 150 জন স্টুডেন্ট করে রেগুলার ক্লাস করি। তার মানে প্রায় 80 জন স্টুডেন্টের মধ্যে এখনো ক্লাসে উপস্থিত হয়নি। তো অবশ্যই যারা মনোযোগ সহকারে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকবে তারা এখান থেকে নর্মালি ভালো কিছু করবে, যারা টিকে থাকবে না তারা ভালো কিছু করবে না, এইটাই স্বাভাবিক বিষয়। কাজেই এখন থেকে রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে। আপনি যদি মনে করে থাকেন যে আজকে আমি যেটা শিখাচ্ছি আগামী ক্লাসে আমার কাছ থেকে আবার ওইটা আপনি আবার শিখবেন, কোনোভাবেই সম্ভব নয়। অবশ্যই একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি, যাতে ক্লাসের পরে ক্লাসে আপনাদের কমপ্লিট হয়ে যায়, এক্সট্রা করে বাসায় হ্যাসেল না নিতে হয়। ঠিক আছে? কাজেই মনোযোগী হবেন। তো যাই হোক, যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেননি, ইনশাল্লাহ ক্লাস শেষে আমি প্রশ্ন আপনাদের বা কোশ্চেন নিব, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তো যাই হোক, আজকে যেহেতু আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 82 এবং 83 হচ্ছে 12 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এই 12 নং ক্লাসে আমরা অ্যাডেস্টা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কথা বলবো। অ্যাডেস্টা কোন ফাংশনটার কাজ কি, ওই ফাংশনটা দিয়ে কি করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। একই সঙ্গে অ্যাডেস্টা কোন ধরনের অ্যাড আপনি নেবেন, কিভাবে আমরা 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে মনিটাইজ করব, ওয়েবসাইটের উপরে আমরা কত সাইজের অ্যাড নেবেন, অ্যাড থেকে মূলত রেভিনিউটা কিরকম ইনকাম হতে পারে, এই সকল বিষয়গুলো আজকের এই 12 নং ক্লাসে আলোচনা করা হবে। তাহলে চলেন শুরু করা যাক আজকের এই 12 নং ক্লাসের মেইন টপিক। তো আমাদেরকে প্রথমত কোথায় যেতে হবে? ক্রোম ব্রাউজার। আমার স্ক্রিনটা যারা দেখতে পাচ্ছেন না এবং আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন না তাদের হয়তো বা নেটওয়ার্কিং প্রবলেম, গুগল মিট থেকে লিভ নেওয়া বা জয়েন হবেন, আশা করি এই সমস্যাটা আপনাদের সমাধান হবে। তো আমরা আমাদের ক্রোম ব্রাউজারে আসবো। তো আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের ক্রোম ব্রাউজারে আসবেন। ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন ADSTERRA arrestar.com। কি বললাম? স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করব ADSTERRA arrestar.com। arrestar.com দিয়ে সার্চ করার পর দেখেন এটা মূলত আমাদের সেই অ্যারেস্টা অ্যাড নেটওয়ার্ক, যেটা আমরা বিগত ক্লাসে আমি ঘুরে ঘুরে পুরো ওয়েবসাইটটা আপনাদেরকে দেখাইছি। তো যেহেতু বিগত ক্লাসেও আমরা দেখছি যে কিভাবে সাইন আপ করতে হয় এবং অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব, তো অলরেডি যেহেতু আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়েছে, অ্যাডেস্টা অ্যাড নেটওয়ার্কে অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়েছে,
আমরা এখন কি করব, লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন লগ ইন নামে একটা ইন্টারফেস, অর্থাৎ একেবারে সহজ কথায় ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ABSTERRARESTAR.com। arrestar.com দিয়ে সার্চ করার পর এটা অ্যারেস্টার অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের সামনে আসবে। এখান থেকে ডান পাশে আমরা যেহেতু বিগত ক্লাসে সাইন আপ কিভাবে করতে হয় এটা দেখছি, আমাদের অ্যাকাউন্ট অলরেডি তৈরি হয়েছে আশা করি। তো এখানে আমরা লগ ইন করবো। তো আমরা অবশ্যই এখানে লগ ইন অপশনে ক্লিক করবো এবং এখান থেকে পাবলিশার অ্যাকাউন্ট আমরা তৈরি করছি, যেহেতু আমরা এখানে কাজ করার জন্য আসছি। এই জন্য এই পাবলিশার নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, ভালো করে মাউস বোতামটা খেয়াল করুন। অ্যাজ এ পাবলিশার নামের যে ফাংশনটা আছে সেখানে আপনারা ক্লিক করবেন। অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে ক্লিক করার পর জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন। তো দেখেন আমি আমার জিমেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করার পর এটা মূলত আমাদের সেই অ্যাড নেটওয়ার্ক অর্থাৎ অ্যারেস্টার অ্যাকাউন্ট। তো এখানে বাম পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করার পর এখানে অনেক ফাংশন আছে, যে বাম পাশে অনেকগুলো ফাংশন আছে। তো কোন ফাংশনটার কাজ কি সেটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো দেখেন প্রথমত যেটা আছে ড্যাশবোর্ড। অ্যারেস্টার ভাষায় ড্যাশবোর্ড বলতে আসলে কি বুঝি? ড্যাশবোর্ড হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতো। বুঝতে পারছেন আমার কথা? কি বললাম? অবশ্যই অবশ্যই রিস্ক করবেন, না হলে রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে আপনি আসলে বুঝতেছেন কিনা। ওকে, তো আমি কি বললাম যে স্যার ঠিক আছে, অ্যারেস্টার অ্যাকাউন্টে এসে আমরা বাম সাইডে এই অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। অ্যারেস্টার ভাষায় ড্যাশবোর্ড বলতে আসলে কি বোঝায়? তো ড্যাশবোর্ড কাইন্ড অফ নোটিশ বোর্ডের মতন। মানুষ যেরকম নোটিশ বোর্ডে নোটিশ পড়ার জন্য যায়, কি তাই না? মানুষ নোটিশ বোর্ডে কেন যায় বলেন? মানুষ নোটিশ বোর্ডে নোটিশ পড়ার জন্য যায়, যে কোনো একটা নোটিশ আছে কিনা, কোনো একটা বিষয়ের উপরে নোটিশ দেখার জন্য বা জানার জন্য, বা কোনো একটা আপডেট বিষয়ে জানার জন্য মূলত নোটিশ বোর্ড মানুষ ব্যবহার করে থাকে, কি তাই না? তো সেরকম আসলে বিষয়টা যে অ্যারেস্টার ড্যাশবোর্ডটা হচ্ছে কাইন্ড অফ নোটিশ বোর্ড, এই জন্যই বললাম, কারণ অ্যারেস্টার ড্যাশবোর্ডে আপনি এই সকল বিষয়গুলো দেখতে পারবেন। ঠিক আছে, অ্যারেস্টার ড্যাশবোর্ডে আপনার এই সকল ধরনের আপডেট বিষয় নোটিশ গুলো, যেমন 8ই জুলাই 2024, 19শে আগস্ট 2020, মানে বিভিন্ন ধরনের বিভিন্ন তারিখে বিভিন্ন ধরনের আপডেট যখন হয়েছে যখন অ্যারেস্টা কোম্পানি আপডেট করছে তখন এই নোটিশ গুলো আসলে দেওয়া। তো ড্যাশবোর্ডে আসলে এগুলো দেখতে পারবেন। শুধু আপনিই নয়, পৃথিবীতে যারা অ্যারেস্টা ইউজ করে, অ্যারেস্টা নেটওয়ার্ক ইউজ করে, তারা সকলে এই ড্যাশবোর্ডে নোটিশ গুলো দেখতে পাবে। অর্থাৎ এই ড্যাশবোর্ডে মূলত এটা দেখায় যে অ্যারেস্টাতে আপনি কোন ফাংশনটার কাজ কি, বা ওই কোন বিষয়ে নোটিশ দিছে, কোন আপডেটটা হইলো, কত তারিখে নোটিশ দিছে, এগুলো ডেট এবং ওই নোটিশ গুলো বা আপডেট কি কি দিছে সেগুলো আসলে লেখা থাকে। ঠিক আছে, একেবারে সহজ কথায় অ্যারেস্টার আপডেট বিষয়ে তথ্য জানার জন্য আপনি ড্যাশবোর্ড থেকে সেটা জানতে পারবেন। ড্যাশবোর্ডের কাজই হচ্ছে এটা, যে কোনো ধরনের কোনো আপডেট দিলে অ্যারেস্টাতে, তাহলে আপনি ড্যাশবোর্ডে সেটা দেখতে পারবেন নোটিশ আকারে। ওকে, তো এটা মূলত ড্যাশবোর্ডের কাজ। তারপর এখান থেকে স্ট্যাটিক্স, এই স্ট্যাটিক্স অপশনে আমরা ক্লিক করি। কোথায়? স্ট্যাটিক্স অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কোনো ধরনের কোনো ইনফরমেশন এখন আমি দেখতে পাচ্ছি না, কারণ আমার এই অ্যাকাউন্টটা নতুন। এই স্ট্যাটিক্স অপশনের কাজটা হচ্ছে মূলত কি, যদি একটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এই স্ট্যাটিক্স অপশনের কাজটা হচ্ছে এখানে আপনি আপনার অ্যাডে, মানে আপনার অ্যাড গুলো কতজন ব্যক্তি দেখলো, কতজন ব্যক্তি দেখার কারণে কত ডলার ইনকাম হইলো, কত তারিখে কতজন ট্রাফিক দেখলো, এই মাসে কতজন দেখছে, গত মাসে কতজন দেখছে, এই সকল বিষয়গুলো আপনারা এই স্ট্যাটিক্স অপশনে দেখতে পারবেন। বুঝতে পারছি কি বললাম? স্ট্যাটিক্স অপশনে এসে আমরা দেখতে পারবো অ্যারেস্টা কোন মানে আমাদের এই অ্যারেস্টা অ্যাকাউন্টে কত ডলার আমরা ইনকাম করলাম, কতজন ট্রাফিক আসলো, কতজন ট্রাফিক দেখার বিনিময়ে আমরা কত ডলার ইনকাম করলাম, কতবার অ্যাড গুলো শো করছে, এই সকল যাবতীয় তথ্যগুলো আমরা মূলত স্ট্যাটিক্স ফাংশনে এসে দেখতে পারবো। ওকে, তারপর দেখেন এখানে লেখা আছে স্মার্ট লিঙ্ক, তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। তারপর ওয়েবসাইট, এটা নিয়েও একটু পরে কথা বলবো। তারপর রেফারেল, তো রেফারেলের বিষয়টা একটু আলোচনা করি। ঠিক আছে, অ্যারেস্টা অ্যাকাউন্টে এসে রেফারেল অপশনে যখন আমরা ক্লিক করব, তখন দেখেন এখানে লেখা আছে ইনভাইট লিঙ্ক, রেফার নিউ পাবলিশার টু অ্যারেস্টা নেটওয়ার্ক and earn 5% of their revenue lifetime. The more people you refer, the more income you get. এটা মানে কি আসলে? ইনভাইট লিঙ্ক, এটা বোঝাচ্ছে যে আপনি জেনারেট ইনভাইটে ক্লিক করে এখানে যদি আপনি হচ্ছে আদার অন ওয়েবসাইট অথবা আদার্স ইউজেস এর ক্ষেত্রে এই যে একটা লিঙ্ক পাচ্ছেন, এই রেফারেল লিঙ্ক, এটা প্রত্যেকটা মানে অ্যারেস্টা অ্যাকাউন্টের এই রেফারেল লিঙ্ক থাকবে। এই রেফারেল অপশনে এসে আপনার এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনার বন্ধুকে যদি বলেন যে বন্ধু এই লিঙ্কটাতে ক্লিক করে একটা অ্যারেস্টা অ্যাকাউন্ট তৈরি করো, তাহলে আপনার ওই বন্ধু যদি অ্যারেস্টা অ্যাকাউন্টটা তৈরি করে ওই রেফারেল লিঙ্কে ক্লিক করে, তাহলে আপনার ওই বন্ধু অ্যারেস্টাতে যত ডলারে ইনকাম করুক না কেন সেখান থেকে
5% কমিশন আপনি পাবেন। বুঝতে পারছেন? আপনার বন্ধু যদি $100 ইনকাম করে তাহলে সেখান থেকে 5% যত ডলার হয় সেটা আপনাকে অ্যাডস্টার কোম্পানি দিয়ে দিবে। আপনার বন্ধু যদি $50 ইনকাম করে, মানে যে ডলার ইনকাম করুক না কেন সেখান থেকে 5% এক্সট্রা আকারে আপনাকে দিবে। তবে আপনার বন্ধু $100 ইনকাম করছে, সেখান থেকে যে আবার 5% কেটে নিয়ে আপনাকে দেবে বিষয়টা এমন না। আপনার বন্ধু $100 তো ইনকাম করছেই, উনি তো $100 পাবেই, পাশাপাশি এক্সট্রা করে আপনাকে 5%, $100 কত 5% হয় এই ডলারটা আপনাকে দিবে। বুঝতে পারছেন? এটা মূলত রেফারেল, এটা মূলত রেফারেলের একটা বিষয়, অর্থাৎ অ্যারেস্টার রেফারেলের একটা বিষয়। তো এটা মূলত সেই ফাংশনটার কাজ। তারপর দেখেন এখানে লেখা আছে এপিআই। তো এপিআই মূলত কি? কারেন্ট এপিআই টোকেন। ঠিক আছে, কারেন্ট এপিআই টোকেন। তো এপিআই টোকেনের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের মূলত এটা একটা বিষয়। আমরা পরবর্তীতে অ্যাডের টাকাগুলো যখন বের হবে তখন আমাদেরকে এপিআই কি টোকেন অ্যাড করতে হবে, যেটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের একটা বিষয়। আগামী কয়েকটা ক্লাসের পর আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের ক্লাস আছে আলাদা, ওখানে আমরা শিখবো অন্য অন্য বিষয়গুলো নিয়ে। বুঝতে পারছি? আপাতত জাস্ট এতটুকু মনে রাখেন যে স্যার এপিআই মূলত কি। এপিআই মূলত একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের বিষয়, যেটা আপনি বলুন আগামীতে আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের বিষয় আলাদা ক্লাসে আছে, সেখানে আমরা জানতে পারবো। আপাতত জাস্ট এতটুকুই জানেন তাহলেই হবে। তারপর দেখেন এখানে লেখা আছে প্রোফাইল। তো প্রোফাইল অপশনে ক্লিক করি। তো অ্যারেস্টার প্রোফাইল অপশনটাতে ক্লিক করার পর দেখেন আমরা উপরে দেখতে পাচ্ছি পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন মানে আপনি বিগত ক্লাসে যখন অ্যারেস্টার অ্যাকাউন্টটা তৈরি করছেন ওখানে যে যে পার্সোনাল ইনফরমেশন বা অ্যাকাউন্টটা তৈরি করার সময় যে তথ্যগুলো বা যে ইনফরমেশন গুলো আপনি দিচ্ছেন সেগুলো আসলে এখানে দেখতে পারবেন। আপনি ইউজার নেমটা এখানে দেখতে পারবেন যে ইউজার নেমটা আপনি কি দিয়েছেন, কোন জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আপনি অ্যারেস্টার অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা দেখতে পারবেন, এবং আপনার নিজের নাম দেখতে পারবেন, আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছেন কোনটা, হোয়াটসঅ্যাপ চুজ করছেন না কি চুজ করছেন, এগুলো সমস্ত ইনফরমেশনও দেখতে পারবেন। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের পার্সোনাল ইনফরমেশন কিন্তু যখন তখন পরিবর্তন করতে পারবেন, শুধুমাত্র এই ইউজার নেম এবং জিমেলটা পরিবর্তন করতে পারবেন না। তাছাড়া আপনি নাম পরিবর্তন করতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, হোয়াটসঅ্যাপ চেঞ্জ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তো এখানে এসে এই পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পারবেন যে আসলে অ্যারেস্ট অ্যাকাউন্ট তৈরি করার সময় যে যে ইনফরমেশন গুলো দিয়েছে সেগুলো। তবে এগুলো আপনি চাইলে যে কোনো সময় পরিবর্তন করতে পারেন, শুধুমাত্র ইউজার নেম এবং জিমেলটা পরিবর্তন করা যাবে না। ওকে, তারপর এখান থেকে অ্যাক্টিভ সিজন, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় যে অ্যাক্টিভ সিজন। এখানে অ্যাক্টিভ সিজন মানে এটা বোঝাচ্ছে যে কত তারিখে, কত সালে, কত মিনিটে, কত সেকেন্ডে, কত ঘন্টায়, কোন ব্রাউজারে, কোন ডিভাইসে, কোন আইপিতে, কোন লোকেশনে, কোন দেশে আসলে আপনার অ্যারেস্ট অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে সেটা আসলে এখানে দেখাবে। অর্থাৎ লাস্ট মানে ডেট অফ লাস্ট লগ ইন, এই অ্যারেস্ট অ্যাকাউন্টটা এই অ্যাক্টিভ সিজনের মাধ্যমে আমরা দেখতে পারবো যে অ্যারেস্ট অ্যাকাউন্টটা লাস্ট কোথা থেকে এটা আসলে লগ ইন হয়েছে। অর্থাৎ অ্যারেস্টার অ্যালগোরিদম বা রোবোটিক এতটাই স্ট্রং যে আপনি কবে কোথায় অ্যারেস্টার অ্যাকাউন্ট লগ ইন করছেন সেটা ডিটেলস পর্যন্ত আপনাকে দেখাই দিবে। যেমন এখানে 31/8/2025 আমার অ্যাকাউন্টটা লাস্ট লগ ইন করা হয়েছে 23:48 এবং আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে লগ ইন করছি, এবং আমি উইন্ডোজ মানে কম্পিউটার ইউজ করছি, এবং আমার আইপি অ্যাড্রেস এখানে শো করছে, এবং আমার লোকেশন ঢাকা, বাংলাদেশ। ওকে, তো একেবারে সহজ কথায় ভাই আপনার অ্যারেস্ট অ্যাকাউন্ট লাস্ট কবে লগ ইন হয়েছে না হয়েছে সমস্ত ইনফরমেশন গুলো আপনার এই অ্যাক্টিভ সিজনে এসে দেখতে পারবেন। এটা মূলত সেই ফাংশনটার আসলে কাজ। ওকে, তারপর দেখেন এখানে পেমেন্ট ইনফরমেশন অপশনে যখন আমরা ক্লিক করব, তো ওই যে বললাম এই পেমেন্ট ইনফরমেশন সম্পর্কে আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব, যখন আমাদের ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডে আলাদা ক্লাস হবে বা আলাদা ক্লাসে আছে এই কোর্সে, তখন আমরা ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডের বিষয় নিয়ে যখন আমি আপনাদেরকে দেখাবো তখন আপনারা প্রপার ওয়েতে এগুলো বুঝতে পারবেন। ঠিক আছে, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পারছি। তারপরে যে পেমেন্টস, এই পেমেন্টস অপশনটাতে আমরা ক্লিক করব। পেমেন্টস অপশনে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এখানে আসলে পেমেন্টস বিষয়টা যে হাউ টু গেট এ পে আউট, step your payout method, reach the minimum amount of your method. Once you reach the minimum, will start to week hold verify your traffic. After the hold ins will include your payout in the next available payout field. অর্থাৎ এটা আসলে মানে কি বুঝাইছে, এই চারটা স্টেপের মাধ্যমে কিন্তু আপনাকে মূলত পেমেন্টটা উইথড্র করতে হবে, সেই বিষয়টা আসলে এখানে বলছে। তো মূলত আমি যে একটু সহজভাবে এই চারটা স্টেপ আপনাদেরকে বুঝাই দেই, সেটা হচ্ছে
প্রথমত আপনাকে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথডটা অ্যাড করতে হবে এবং সেখানে মিনিমাম একটা অ্যামাউন্ট আছে সেটা আপনাকে উইথড্র করতে হবে। এবং এখানে 3 নম্বর স্টেপে যে বিষয়টা আসলে বলছে সেটা হচ্ছে 2 উইক পর পর, অর্থাৎ মাসে আপনি অ্যারেস্টাতে 2 দিন উইথড্র করতে পারবেন। আমার কথা কি সকলে বুঝতে পারছেন কি বললাম? আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন আমি কি বললাম? যে মাসে আমরা মূলত 2 দিন এইটা হচ্ছে উইথড্র করতে পারবো, অর্থাৎ 15 দিন পর পর। 1 নাম্বার 1 থেকে 2 তারিখের মধ্যে একবার চাইলে আপনি যে অ্যাডের বিনিময়ে ইনকামটা করছেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে মাসের 16 থেকে 17 তারিখে একবার উইথড্র করতে পারবেন। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? মানে 1 মাসে অর্থাৎ 30 দিনে আপনি 2 বার ডলার উইথড্র করতে পারবেন। আপনি যে ডলারটি ইনকাম করবেন সেটা, এর বেশি করতে পারবেন না। একটা হচ্ছে 1 থেকে 2 তারিখের মধ্যে একবার উইথড্র চাইলে করতে পারবেন, আর একটা 16 থেকে 17 তারিখে, অর্থাৎ 15 দিন পর পর আপনি যে টাকা ইনকাম করবেন সেটা চাইলে আপনি উইথড্র করতে পারেন। এটা অ্যাডেস্টা কোম্পানির হচ্ছে নিয়ম। ওকে, তো সেটা আর কি এখানে বলে দিচ্ছি স্পষ্ট হবে। তো যাই হোক, এটা মূলত ইম্পর্টেন্ট টপিক ছিল যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনার ড্যাশবোর্ড, স্ট্যাটিক্স, তারপর হচ্ছে রেফারেল, এপিআই, প্রোফাইল, পেমেন্ট ইনফরমেশন এবং পেমেন্টস। আপনারা কি এ পর্যন্ত সকলে বুঝতে পারছেন কোন ফাংশনটার কাজ কি? আমি আপনাদেরকে এতক্ষণ ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা কি সকলে বুঝতে পারছেন প্রপার ওয়েতে? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসের রেকর্ড ভিডিও কিন্তু আপনাদেরকে দেওয়া হবে না, কাজে আগে আমি সাবধান করে দিলাম, মনোযোগী হবেন। ওকে, তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই সমস্ত ফাংশন গুলো সম্পর্কে আপনি বললেন। তো মেইন এখানে যে বিষয়টা সেটা হচ্ছে ওয়েবসাইট। আমরা মূলত নর্মালি অ্যারেস্টা অ্যাকাউন্টে এসে এই ফাংশন গুলো তো অবশ্যই আমাদের গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন। পাশাপাশি আমাদের মেইন যে কাজটা এখানে করতে হবে নর্মালি সেটা হচ্ছে এখানে ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করতে হবে। একেবারে সহজ কথায় আপনি আপনার অ্যারেস্টা অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন। লগ ইন করার পর এখান থেকে যে ওয়েবসাইট ফাংশনটা দেওয়া আছে, যে বাম সাইডে ভালো করে লক্ষ্য করুন মাউস বারটা, এই ওয়েবসাইট ফাংশনটাতে আপনি ক্লিক করলেই এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 3টা স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। এই যে লেখা আছে 3 স্টেপ টু মনিটাইজ ইওর ওয়েবসাইট। 3টে স্টেপের মাধ্যমে তুমি তোমার ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবা। বুঝতে পারছেন? তো 1 নাম্বার স্টেপটা কি? অ্যাড ইউর ওয়েবসাইট। প্রথমত তুমি যে ওয়েবসাইটটা মনিটাইজ করবা সেই ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। দ্বিতীয়ত ক্রিয়েট অ্যাড ইউনিট। তুমি তোমার সেই ওয়েবসাইটে কোন ধরনের অ্যাড বসাবা সেটা তোমাকে করতে হবে, বসাতে হবে। তৃতীয় যে বিষয়টা, কপি এন্ড ইমবেড কোড। ওই অ্যাড কোড গুলো তোমাকে কপি করে সেটা আবার ওয়েবসাইটে বসাতে হবে। বুঝতে পারছেন? এই 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো। 1 নাম্বার, প্রথমত ওয়েবসাইটটা অ্যাড করতে হবে। আপনি কোন ওয়েবসাইটটা আসলে অ্যাড করবেন, কোনটাতে আসলে অ্যাড রান করবেন, সেই ওয়েবসাইটে প্রথমত অ্যাড করতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়েবসাইটে ওই কোন ধরনের অ্যাড নেবেন। প্রথমে তো ওয়েবসাইটে অ্যাড করলেন, তাই না? তারপর কোন ধরনের অ্যাড নেবেন সেটা আপনাকে বুঝতে হবে। তৃতীয়ত বিষয়টা, ওই অ্যাড গুলোর কিভাবে কোড গুলো আপনি কপি করে সেটা ওয়েবসাইটে কিভাবে আপনি বসাবেন, অ্যাড কোড গুলো কিভাবে বসাবেন, এইটা। অর্থাৎ 3টে স্টেপের মাধ্যমে, 3 স্টেপের মাধ্যমে বা 3টে স্টেপের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটা মনিটাইজ করতে পারবো অ্যাডস্টাতে। ওকে, তো দেখেন এখানে আমি তো আপনাদেরকে মুখে বললাম এবং এতক্ষণ বুঝাই দিলাম যে স্যার ঠিক আছে, প্রথমত ওয়েবসাইট অ্যাড করতে হবে, তারপর ওই ওয়েবসাইটে কোন ধরনের অ্যাড বসাবো সেটা আমাকে বুঝতে হবে আগে। তারপর স্যার ওই অ্যাড গুলো, মানে যে অ্যাড গুলো আমি বসাবো সেগুলো আসলে কোড কপি করতে হবে এবং সেই কোড গুলো ওয়েবসাইটে সেট আপ করতে হবে। এই মূলত 3টা কারণেই বা 3টা ভাবে বা 3 ভাবে আমরা অ্যাডস্টা থেকে আমাদের ওয়েবসাইটে অ্যাড গুলো রান করতে পারবো। এতক্ষণ আমি মুখে বললাম, তাহলে চলেন আমরা প্রথম স্টেপটাই আগে দেখি। যে আমাদের প্রথমত বলছে ওয়েবসাইটটা তোমাকে অ্যাড করতে হবে। তো দেখেন একটু মাউস বারটা ভালো করে লক্ষ্য করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন অ্যাড ওয়েবসাইট। কি বললাম? অ্যাড ওয়েবসাইট ফাংশনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? কি দেখা যাচ্ছে? ফার্স্ট রেসপন্স করবেন। আগামী ক্লাসে কোনোভাবে এই টপিকটা রিপিট করবো না, সেটা আগেই বলে দিলাম, কাজে মনোযোগী হন। তো স্যার ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাড ওয়েবসাইট। এই যে গ্রিন কালার যে বাটনটা আছে যেখানে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, এই অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, অ্যাড ওয়েবসাইট অপশনটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট। তুমি কি তোমার নতুন ওয়েবসাইট এখানে অ্যাড করতে চাচ্ছ? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। একেবারে সহজ কথায় ভাই আমি আবারও বলতেছি, আপনি আপনার অ্যাডস্টা অ্যাকাউন্টে এসে এখানে বাম সাইডে যে ওয়েবসাইট ফাংশন আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যে লেখা আছে যে উপরেরটাতে, ঠিক আছে, উপরে লেখা আছে মানে নিচে লেখা আছে এই যে অ্যাড ওয়েবসাইট। এই যে প্রথমে যে এখানে 2টা ওয়েবসাইট অ্যাড ফাংশন আছে, একটা হচ্ছে নিচে আর একটা উপরে। কি বুঝতে পারছেন? এখানে কিন্তু 99% স্টুডেন্টরা ভুল করে যে
আসলে আমি কোথায় অ্যাড করব? এখানেও তো অ্যাড ওয়েবসাইট লেখা আছে, এখানেও অ্যাড লেখা আছে, তো কোথায় করবেন বলেন? এই যে উপরে যেটা আছে অ্যাড ওয়েবসাইট, এখানে আপনাকে করতে হবে। অর্থাৎ ইফ ইউ ডোন্ট হ্যাভ ওয়েবসাইট, গো টু দ্য স্মার্ট লিংক পেজ টু ক্রিয়েট এ লিংক। অর্থাৎ এটা নিচে আমাদেরকে অ্যাড ওয়েবসাইট এই ফাংশনটাতে ক্লিক করতে হবে। এই অ্যাড ওয়েবসাইট ফাংশনে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটা ফর্ম চলে আসবে যেখানে লেখা আছে অ্যাড নিউ ওয়েবসাইট। তুমি কি তোমার নতুন ওয়েবসাইট এখানে অ্যাড করতে চাচ্ছ? তো হ্যাঁ, আমরা নতুন একটা ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছি। তো এখান থেকে ওয়েবসাইটে আপনাকে ওয়েবসাইট লিংক দিতে হবে। তো ওয়েবসাইটে কোন লিংকটা দিবেন? কোন ওয়েবসাইট অ্যাড করো বলেন? আমাদের ওয়েবসাইট কোনটা? ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইট তৈরি করছে সেটা তো আমাদের ওয়েবসাইট, নাকি অন্য ওয়েবসাইট আছে? কোনটা? অবশ্যই ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইটটা আমরা এতদিন তৈরি করলাম, যেখানে 75% কাজ ইতিমধ্যে আমরা কমপ্লিট করছি। আজকে আমরা অ্যাড বসে 10% কাজ কমপ্লিট করব, টোটাল 85% কাজ কমপ্লিট করব। একেবারে সহজ কথায় আমরা আমাদের ব্লগারের মাধ্যমে যে ওয়েবসাইট তৈরি করছি সেই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা বা সেই ওয়েবসাইটের লিংকটা আমাকে এখানে পেস্ট করতে হবে। তাহলে যাই চলেন, তো ব্লগার অ্যাকাউন্টে যাব। আপনারা আপনাদের ব্লগার অ্যাকাউন্টে যাবেন, আমি আমার ব্লগার অ্যাকাউন্টে যাচ্ছি। ওকে, তো ব্লগার অ্যাকাউন্টে এসে এই যে দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি, এটা মূলত আমার ওয়েবসাইট মানে ব্লগার অ্যাকাউন্ট আর কি। তো আমি আমার ব্লগার অ্যাকাউন্টে আসলাম ভাই, আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে আসবেন। এসে এই যে ভিউ ব্লগে ক্লিক করলে তো আপনি আপনার ওয়েবসাইটে দেখতে পারবেন, তাই না? তো ভিউ ব্লগে ক্লিক করার পর এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে ওপেন হয়ে গেল, যেখানে আমরা টোটাল 75% কাজ কমপ্লিট করছি। আজকে অ্যাড রান করব, অ্যাড রান করে 10% কাজ আরো কমপ্লিট করব। ওকে, তো এখানে আমরা আমাদের ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজের লিংকটা আছে, এই যে https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত এতটুকু আমাদেরকে কপি করতে হবে, বুঝতে পারছেন? যদি কোনো কারণে পি লার্নিং পেজে যায় আবার লিংক কপি করেন, এই যে পি লার্নিং পেজ শপ নাও বাটনে ক্লিক করলেন, এই পি লার্নিং পেজে থেকে যদি উপরে এই লিংকটা কপি করেন তাহলে কিন্তু হবে না। বুঝতে পারছি কি বললাম? পি লার্নিং পেজের লিংক কপি করতে পারিনি, ওয়েবসাইটের লিংক কোনটা? ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং মানে ওয়েবসাইটের ফার্স্টে যে পেজটা আছে এই পেজটার লিংক কপি করতে হবে, https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত। এছাড়া অন্য কোনো ধরনের কোনো লেটার আপনাকে কপি করা যাবে না, ঠিক আছে? যদি আপনি ওয়েবসাইট লিংকটা ভুল করেন তাহলে কিন্তু ওটা নিবেই না। এই জন্য আমি আবারও বলতেছি, আপনি আপনার ব্লগার অ্যাকাউন্টে ভিউ ব্লগে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের সেই ওয়েবসাইট, এখান থেকে উপরে যে লিংকটা আছে দেখতে পাচ্ছেন https থেকে শুরু করে .blogspot.com, এটা মূলত আমাদের ওয়েবসাইটের লিংক। এটা আমরা সুন্দর করে কপি করব, কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিব। সকলেকে বুঝাতে পারছি কি বললাম? সকলে কি বুঝতে পারছেন? মানে ল্যান্ডিং পেজের লিংক কপি করতে হবে। যদি ল্যান্ডিং পেজের লিংকটা আপনি কপি না করেন তাহলে কিন্তু সেটা নিবে না। অন্য কোনো উল্টাপাল্টা লিংক দিলে সেটা অ্যাপ্রুভ হবে না। কাজেই সেটা আগেই বলে, কারণ আমি চাই আমরা যে জিনিসটা এখানে শিখি না কেন সেটা অনেক ভালো করে আমরা শেখার চেষ্টা করব। ওকে, ওকে স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংকটা আমরা এখানে দিলাম। তারপর দেখেন এখানে লেখা আছে ওয়েবসাইট ক্যাটাগরি, ঠিক আছে? এখানে কি লেখা আছে? ওয়েবসাইট ক্যাটাগরি। তো ওয়েবসাইট ক্যাটাগরি এই অ্যারো চিহ্নতে আমরা একটা ক্লিক করি। দেখেন এখানে কি কি ক্যাটাগরি আছে: সোশ্যাল, অ্যাডাল্ট, সোশ্যাল মুভিজ, অ্যাডাল্ট ওয়ার্ড, শর্টার MP3, তারপর কনভার্টার, ফাইল হোস্ট, তারপর এখানে অনেকগুলো আছে। তো বলেন তো আমাদের ওয়েবসাইটটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? এতগুলো যে ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে? মেসেজে বলুন সকলেই। আমি ইটালিতে ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, অথবা হেলথ এন্ড বিউটি জার্মানিতে নিয়ে কাজ করতেছেন, অথবা আপনি হচ্ছে ফ্রান্সে বিউটি কেয়ার নিয়ে কাজ করতেছেন। তো আসলে এই ওয়েবসাইট গুলো কোন ক্যাটাগরির মধ্যে আসলে পড়ে? এখানে যে ক্যাটাগরি আছে এগুলোর মধ্যে কোনটার সঙ্গে মিল যায় বলেন? কোনটার সঙ্গে মিল যায়? 99% স্টুডেন্ট অ্যান্সার দিছে। আমাদের এখানে একজন শুধুমাত্র সঠিক অ্যান্সার দিয়েছে, যে ব্যক্তিটা হচ্ছে নাম হচ্ছে অয়ন ঘোষ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। যে আমাদের একটা ক্যাটাগরির সঙ্গে ওয়েবসাইটটা মিল যায় না, আমাদের কোন ক্যাটাগরির সঙ্গে তাহলে যায়? আদার, মানে অন্য ক্যাটাগরি। ডায়েট এন্ড ওয়েট লস আর অ্যাডাল্ট, তারপর হচ্ছে এগুলো কি একই নাকি? সোশ্যাল, সোশ্যাল এটা আমাদের ওয়েবসাইটে যে তৈরি করতেছে এটা ক্যাটাগরি সোশ্যাল। এটা তো ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড আপনার ওয়েবসাইট, তাহলে সেটা সোশ্যাল কিভাবে হয়? সেটা কিভাবে অ্যাডাল্ট হয় কিভাবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা যে এখানে কি হবে? আদার, অর্থাৎ ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে আমি কাজ করতেছি, বা আপনি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করেন বা বিউটি কেয়ার নিয়ে যেটা নিয়ে কাজ করেন না কেন, আমাদের ওয়েবসাইট ক্যাটাগরি একটার সঙ্গেও মিল নাই, এই জন্য আমরা আদার দেব। আদার মানে হচ্ছে অন্যকে বোঝায়। ওকে, তো তাহলে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা আমাদের ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের লিংক দিলাম, অবশ্যই https থেকে শুরু করে .blogspot.com পর্যন্ত আমাদেরকে লিংকটা দিতে হবে। দ্বিতীয় যে বিষয়টা ওয়েবসাইট ক্যাটাগরি, আমাদেরকে দিতে হবে আদার।
ওয়েবসাইট ক্যাটাগরি মানে আদার বলতে এটা বোঝে অন্য অন্য, যেহেতু একটা ক্যাটাগরির সঙ্গে মিল যায় না এই জন্য আমরা আদার দিছি। তারপর দেখেন এখানে লেখা আছে অ্যাডাল্ট অ্যাড ট্রাফিকারি হেল্প টু ইনক্রিজ সিপিআরএম এন্ড রেভিনিউ। তো এই সুইচটা অফ করা থাকবে, এই সুইচটা আপনি অফ করে রাখবেন। যদি আপনি হালাল উপায়ে ইনকাম করতে চান তাহলে এটা অফ করতে হবে, যদি হারাম উপায়ে ইনকাম করতে চান তাহলে এটা অন করবেন। হারাম উপায়ে ইনকাম করলে সেটা ইনকামটা বেশি যদিও হবে তবে সেটা হারাম উপায়ে। এই জন্য আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব এই সুইচটা আপনি অফ করে দিবেন, তাহলে আপনার ইনকামটা কম হইলেও সেটা হালাল হবে। বুঝাতে পারছি কি বললাম? ওই সুইচটা অফ করে রাখবেন, যদি আপনি কোনো কারণে অন করেন তাহলে সেখানে অ্যাডাল্ট টাইপের অ্যাড দেখাবে, যদিও ওই ইনকামটা বেশি হবে কিন্তু সেটা আমরা যদি মুসলিম বা আমরা অবশ্যই চাই যে আমরা হচ্ছে হালাল উপায়ে ইনকাম করব। তো আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার কনসেপ্টটা বুঝাই দিচ্ছি। অবশ্যই আমরা হচ্ছে এই সুইচটা মানে অফ করা থাকলে অফে রাখবেন, ঠিক আছে, যেহেতু আমরা এখানে সকল হালাল উপায়ে ইনকাম করতে চাই। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বোঝার জন্য। তো দেখেন নিচে লেখা আছে চুজ অ্যাড ইউনিট ফরম্যাট। চুজ অ্যাড ইউনিট ফরম্যাট, এখানে অ্যাড ইউনিট বলতে বোঝায় যে 5 ক্যাটাগরির অ্যাড এখানে আছে। এক ক্যাটাগরির নাম হচ্ছে পপান্ডার অ্যাড, আমার পপান্ডার অ্যাড, তারপর স্মার্ট লিঙ্ক অ্যাড, নেটিভ ব্যানার অ্যাড, সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড। এখানে 5 ক্যাটাগরির অ্যাড আছে। আপনি আসলে কোন ক্যাটাগরি অ্যাডটা নেবেন? মানে পপান্ডার অ্যাড, স্মার্ট লিঙ্ক, এটাকে আগে ড্রেক লিঙ্ক বলা হইতো, এখন আবার আপডেটটা চেঞ্জ করছে অ্যাড্রেসটা। তো যাই হোক স্মার্ট লিঙ্ক আর হচ্ছে ড্রেক লিঙ্ক দুইটা একই বিষয়। তো যাই হোক এখানে আমরা 5 ধরনের অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে বসাতে পারবো অ্যাডস্টা থেকে। 1 নাম্বার পপান্ডার অ্যাড, 2 নাম্বার স্মার্ট লিঙ্ক অ্যাড, 3 নাম্বার নেটিভ ব্যানার অ্যাড, 4 নাম্বার সোশ্যাল বার অ্যাড, 5 নাম্বার ব্যানার অ্যাড। বুঝতে পারছেন? এই 5 ক্যাটাগরির অ্যাড আপনি আপনার ওয়েবসাইটে অ্যাড রান করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব এই 5 ক্যাটাগরির অ্যাড আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো না। আমরা এই 5 ক্যাটাগরির মধ্যে যে 2 ক্যাটাগরির সব থেকে ইনকাম বেশি হবে এই 2 ক্যাটাগরির অ্যাড বসাবো। এখন আপনি অনেকে মনে মনে ভাবতে পারেন স্যার 5 ক্যাটাগরি অ্যাড বসালে তো আরো বেশি ইনকাম হবে, তাহলে কেন বসাবো না? হ্যাঁ, 5 ক্যাটাগরি অ্যাড যদি আপনি আপনার ওয়েবসাইটে বসান তাহলে অবশ্যই ইনকাম বেশি হবে, কিন্তু সমস্যাটা আসলে কোন জায়গায় সেটা একটু খুলে বলি। তো আপনি যখন 5 ক্যাটাগরি ওয়েবসাইটে আপনি অ্যাড মানে 5 ধরনের, ক্যাটাগরি বলতে ধরনকে বোঝায়, বুঝতে পারছেন? 5 ধরনের বা 5 ক্যাটাগরির অ্যাড যদি আপনি আপনার ওয়েবসাইটে রান করেন বা অ্যাড মানে অ্যাক্টিভ করেন, তাহলে মানুষ আপনার ওয়েবসাইটে এসে বিভ্রান্ত হবে বা সে বিরক্ত ফিল করবে। যখন আপনার কোনো ব্যক্তি আপনার ওয়েবসাইটে আসবে সে শুধু অ্যাড আর অ্যাডে দেখবে, শুধু অ্যাড আর অ্যাডে দেখবে, তখন সে বিরক্তি হবে, মানে বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে পড়বে। তখন সে মনে করবে দূর এই ওয়েবসাইটে আমি কেন আসলাম, এই ওয়েবসাইট শুধু অ্যাড আর অ্যাডেই দেখায়। বুঝতে পারছেন? আর দ্বিতীয় যে বড় সমস্যা সেটা হচ্ছে অ্যাড প্রচুর পরিমাণে বসানোর কারণে আপনার ওয়েবসাইটের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। বুঝতে পারছেন? কি সৌন্দর্য নষ্ট হবে না? আপনার ওয়েবসাইটের ডানে বামে উপরে নিচে সব জায়গায় যদি অ্যাড থাকে সেটা দেখতে সুন্দর দেখাবে। তো এই দুই আমরা মূলত বেশি পরিমাণে অ্যাড বসাবো না। আশা করি স্পষ্ট ভাবে ক্লিয়ারলি আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আর একটু এক্সাম্পল দেই তাহলে আরো প্রপার ওয়েতে বুঝতে পারবেন, কারণ আমি চাই শুধু এতটুকু বুঝলেই হবে না, যাতে করে প্রপার ওয়েতেই বুঝতে পারেন। তো দেখেন একটা এক্সাম্পল, ফর এক্সাম্পল মনে করেন আপনি ইউটিউবে একটা মুভি দেখতেছেন। কি বললাম? ইউটিউবে আপনার একটা মুভি দেখতেছেন, ঠিক আছে? তো হুট করে ওই মুভিটার ইন্টারেস্টিং পয়েন্টে একটা অ্যাড চলে আসলো ইউটিউব থেকে 30 সেকেন্ডে। তো আপনার কাছে কি সেটা ভালো লাগবে তখন না খারাপ লাগবে বলেন? মনে করেন একটা ইন্টারেস্টিং মুভি দেখতেছেন বা যে কোনো একটা জিনিস দেখতেছেন ইউটিউবে, অনেক ইন্টারেস্টিং পয়েন্টে 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসলো, সেটা আপনি স্কিপও করতে পারছেন না। তো সেটা আপনার জন্য বিরক্তিকর হবে নাকি ভালো লাগবে? কোনটা? মেসেজে বলুন। বিরক্তিকর লাগবে না ভালো লাগবে? একটা অবশ্যই বিরক্তিকর লাগবে, এইটা স্বাভাবিক বিষয়। তো যেরকম ভাই আপনার কাছে বিরক্তি লাগে অ্যাড, সেরকম মানুষের কাছেও লাগবে, ঠিক আছে? এই জন্য আমাদের প্রধান ফোকাস তো আর অ্যাড থেকে ইনকাম করা নয়। আমাদের প্রধান ফোকাস হচ্ছে অ্যাড কম্বো মার্কেট প্লেস থেকে ইনকাম করা। এখন কি আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারছেন যে আমরা কেন 5 ক্যাটাগরি অ্যাড আমরা বসাবো না? সকলে কি বুঝতে পারছেন? ওকে, ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক আমাদের আর একটা কোম্পানি আছে স্কাই আপ প্রাইম। একজন এখানে মেসেজে বললো যে স্যার ইউটিউব প্রিমিয়াম ইউজ করি এই জন্য অ্যাড আসে না। এটা আপনি হয়তো বা ইউজ করেন, বাকিরা তো এটা বুঝেই না, আবার অনেকে ইউজে করে না। তো যাই হোক আবার অনেকে ইউজ করে। তো আমাদের আরো একটা কোম্পানি আছে যেটা নাম হচ্ছে স্কাই আপ প্রাইম। কি বললাম? আমাদের আর একটা প্রতিষ্ঠান আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউট, একটি প্রতিষ্ঠান যেটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি নিয়ে কাজ করে। আমাদের ওই প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কাই আপ প্রাইম।
সেখানে আপনি জুম প্রিমিয়াম ভার্সন আপনি কিনতে পারবেন, ক্যানভা প্রিমিয়াম ভার্সন কিনতে পারবেন, যদিও এখানে আপনাদের ক্যানভা প্রিমিয়াম দেওয়া হবে। তারপর তৃতীয় চ্যাট জিপিটি পুরো ভার্সন কিনতে পারবেন, ওখান থেকে সাবস্ক্রিপশন। তারপর ইউটিউব প্রিমিয়াম কিনতে পারবেন। তারপর হচ্ছে গুগল মিট প্রো ভার্সন কিনতে পারবেন। তারপর ক্যাপকাট প্রো কিনতে পারবেন, বুঝতে পারছেন। তারপর ফেসবুক পেজে বুস্টিং থেকে শুরু করে অ্যাড রান করা থেকে শুরু করে তারপর ভার্চুয়াল ভিসা কার্ড আপনি কিনতে পারবেন। এবং আরো যে বিষয়টা, যে আপনি লাইক ফলোয়ার অর্গানিক ভাবে অথেন্টিক ভাবে আপনি তৈরি করতে পারবেন, এবং যে কোনো ধরনের কোনো ফেসবুক পেজ সেট আপ এবং চেক আপ আপনি সবকিছুই করতে পারবেন, এবং লোগো থেকে শুরু করে ব্যানার সহ কিছু ডিজাইন করতে পারবেন, বুঝতে পারছেন। তো এটা আমি আসলে কয়েক মিনিট আপনাদেরকে এই জন্যই বললাম, একজন জিজ্ঞেস করছিল এই জন্য। ও পাশাপাশি আরো একটা কথা বলতে ভুলে গেছি, নেটফ্লিক্স এর সাবস্ক্রিপশনও কিন্তু আপনারা পেয়েছেন, মানে অল টুলস এভরি টুলস আপনার ওখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন গুলো কিনতে পারবেন। ওইটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্কাই আপ প্রাইম, যেটা স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের একটি অঙ্গ প্রতিষ্ঠান। ওকে, তো যাই হোক, আপনার ফেসবুক পেজে মেসেজ মানে ফেসবুক এ গিয়ে স্কাই আপ প্রাইম দিয়ে সার্চ করলে আপনার পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, এখন মেইন টপিকে যাই। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে হচ্ছে কি যে এখানে আমরা প্রথমত দুই ধরনের অ্যাড নিব, দুই ধরনের অ্যাড নিব। 5 ক্যাটাগরি অ্যাড যদি আপনি নেন তাহলে কোনো সমস্যা নাই, তবে আমি পার্সোনালি পরামর্শ করব 2 ক্যাটাগরি অ্যাড নিতে হবে। কেন 2 ক্যাটাগরি অ্যাড নেবেন সেটা তো আমি একটু আগেই বলে দিলাম। ওকে, তো বেশি পরিমাণ অ্যাড বসাইলে মানুষ যারা আসবে বা ট্রাফিক যারা আসবে একটা কাজের জন্য, তো মানুষ তো আপনার ওয়েবসাইটে একটা কাজের জন্য বা একটা জিনিস দেখার জন্য আসবে, তাই না? তো সে যদি আপনার ওয়েবসাইটে নাই ঢুকতে শুধু অ্যাড আর অ্যাডেই দেখে, তাহলে কিন্তু সে ট্রাফিকটা আপনার ওয়েবসাইটে থাকবে না, সে কিন্তু চলে যাবে। তো আমাদের প্রধান ফোকাস অ্যাড থেকে ইনকাম করা নয়, আমাদের প্রধান ফোকাস হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট থেকে ইনকাম করা। ওকে, তো এই জন্য আমরা 2 ক্যাটাগরি অ্যাড বসাবো। তো আসলে কোন ক্যাটাগরির অ্যাড বসাবেন? এখানে তো 5 ক্যাটাগরি বা 5 ধরনের অ্যাড ইউনিট আছে। তো আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব 2 ক্যাটাগরি অ্যাড বসানোর জন্য, যে 2 ক্যাটাগরি থেকে বেশি ইনকাম হয়। যেহেতু স্যার আমরা 5 ক্যাটাগরি অ্যাড বসাতেই পারবো না, বসাতে পারবো, তবে কেন বসাবো না সেটা তো আপনি বললেন। তবে আমরা 2 ক্যাটাগরির এমন অ্যাড বসাবো যাতে করে ইনকামটা বেশি হয়। তো আমি আপনাদেরকে 2 ক্যাটাগরি অ্যাডের কথা বলি। একটা তো সোশ্যাল বার অ্যাড, এই সোশ্যাল বার অ্যাড থেকে বেশি পরিমাণ রেভিনিউ ইনকাম করা যায় অন্য অন্য অ্যাডের থেকে, এবং ব্যানার অ্যাড থেকে ইনকাম করা যায়, বুঝতে পারছেন? তাহলে কোন কোন অ্যাড বসাবো বলেন? ব্যানার অ্যাড এবং কি, ব্যানার অ্যাড এবং হচ্ছে সোশ্যাল বার অ্যাড। ওকে, ব্যানার অ্যাড এবং সোশ্যাল বার অ্যাড আপনারা কিন্তু হচ্ছে 2 ক্যাটাগরি অ্যাড কিন্তু আমাদেরকে বসাতে হবে। তো যাই হোক, এখানে আমি যে একটু দেখাই আপনাদেরকে 2 ক্যাটাগরি অ্যাড আমরা এখানে বসাবো, একটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড এবং ব্যানার অ্যাড। তো প্রথমত আমি একটু ব্যানার অ্যাডটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। তো ব্যানার অপশনটাতে আমরা ক্লিক করব। ব্যানার অপশনটাতে ক্লিক করার পর দেখেন চুজ ব্যানার সাইজ, কি বললাম যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম, সোশ্যাল বার অ্যাড এবং হচ্ছে ব্যানার অ্যাড। তো এখান থেকে আমরা প্রথমত ব্যানার অ্যাডটা বসাবো, তারপর সোশ্যাল বার অ্যাড বসাবো। তো ব্যানার অ্যাড অপশনটাতে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ব্যানারের সাইজ এখানে চলে আসছে, যেখানে দেওয়া আছে ব্যানার 468x60, তারপর 160x300, তারপর ব্যানার 320x50, ব্যানার 300x250, ব্যানার 160x600, ব্যানার 728x90, বুঝতে পারছেন? এখানে বিভিন্ন ক্যাটাগরি ব্যানার আছে। ব্যানার মানে তো বুঝে নেই, ওয়েবসাইটে বড় বড় ব্যানার শো করবে যেখানে অ্যাড দেখাবে। তো আমরা বড় সাইজের ব্যানার বসলেও যে টাকা পাবো, ছোট সাইজের ব্যানার বসলেও ওই একই টাকাই পাবো। তাহলে আপনারা কি করবেন বলেন তো? মানে বড় সাইজের ব্যানার যদি ওয়েবসাইটে বসান যে টাকা পাবেন, ছোট সাইজের ব্যানার বসাইলেও ওই সেম ওই একই টাকাই পাবেন। তাহলে আপনার বড় সাইজের বসাবেন নাকি ছোট সাইজের বসাবেন, কোনটা? ভেরি গুড, অবশ্যই আমাদেরকে ছোট সাইজের অ্যাড বসাতে হবে। সেটা হচ্ছে অবশ্যই সব থেকে ছোট যে সাইজ। কেন বসাবো সেটাও বলে দিই। কারণ বেশি বড় সাইজের ব্যানার যদি আপনি বসান তাহলে আপনার ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখাবে, বুঝতে পারছেন? অনেক বড় বড় অ্যাড তখন শো করবে এবং সেটা দেখতে খারাপ দেখাবে। যেহেতু বড় সাইজের ব্যানার বসালেও যে টাকা, ছোট সাইজের ব্যানার বসালে ওই একই টাকায় আপনাকে পেমেন্ট করবে। অযথা অত বেশি বড় সাইজের ব্যানার বসে আপনার ওয়েবসাইটের সৌন্দর্যটা নষ্ট করার প্রয়োজন আমি মনে করি না। এই জন্য আমরা ছোট সাইজের ব্যানার বসাবো। ওকে, তো দেখেন এখানে সব থেকে ছোট সাইজের ব্যানার আসলে কোনটা? এই যে এটা 320x60, কি বললাম? 320 সরি আমি ভুলবশত বলে ফেলছি, এই যে 160x300, বুঝতে পারছেন? 160x300, এটা হচ্ছে সব থেকে ছোট সাইজের ব্যানার অ্যাড। বুঝাতে পারছি? আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি কি বললাম?
আপনারা অবশ্যই আমি আপনাদেরকে পার্সোনালি পরামর্শ করব যে আপনারা হচ্ছে এই 160 × 300 এটাও নিতে পারেন, অথবা এই যে এটা নিতে পারেন 320 × 50, বুঝতে পারছেন? তবে আমি 320 × 50 এটাই নেই। তো এই সাইজের ব্যানারটাও বসাতে পারেন। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আমি কি বললাম? কত সাইজের ব্যানার নেবেন বলেন? 320 × 50 এটা সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমি এখানে এটা সিলেক্ট করলাম। তাহলে দেখেন এই ফর্মে কি কি দিলাম, ওয়েবসাইট কোনটা অ্যাড করবো সেটা ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিলাম, আদার মানে অন্যান্য দিলাম, তারপর হচ্ছে এটা আমরা হালাল উপায়ে ইনকাম করব এবং আমি পার্সোনালি পরামর্শ করলাম, এই জন্য এটা অফ করে দিবেন, অফেই থাকবে, তারপর অফ করে দিবেন। তারপর হচ্ছে চুজ অ্যাড ইউনিট, আমরা এখান থেকে ব্যানারটা চুজ করব, তারপর ব্যানার সাইজটা চুজ করব হচ্ছে সব থেকে ছোট ব্যানার 320 × 50, তারপরে অ্যাড, এই অ্যাড অপশনটাতে ক্লিক করে দেব। এই যে দেখেন অ্যাড অপশনটাতে ক্লিক করলাম এবং আমাকে বলছে this process may take 1 to 3 minutes. We will notify you by email when the review is complete. You can also refresh this page to check if your website status is active. মানে আপনাকে এখানে বলছে যে প্লিজ ওয়েট 1 থেকে 3 মিনিট, 1 থেকে 3 মিনিট আপনি ওয়েট করুন, আমরা এখন দেখব বা রিভিউ করব যে আসলে আপনার ওয়েবসাইটে অ্যাড এর পারমিশনটা দিব কিনা। কারা? অ্যাডস্টা কোম্পানি এখন ভাই আপনার ওয়েবসাইটের বিষয়টা দেখবে যে এই ওয়েবসাইটে আসলে অ্যাড এর পারমিশন দিবে কিনা, এই জন্য আপনাকে 1 থেকে 3 মিনিট ওয়েট করতে বলছে। ওকে, তো দিবে অবশ্যই, আমরা যে ক্যাটাগরি ওয়েবসাইট তৈরি করতেছি অবশ্যই সেখানে অ্যাড এর পারমিশন কিন্তু আপনাকে দিয়ে দিবে। ওকে, তো দেখেন এখানে ওয়েবসাইটের ডান পাশে পেন্ডিং লেখা আছে, তার মানে আমাকে এখন অ্যাক্টিভ করে দেয়নি। যখন এটা অ্যাক্টিভ লেখা উঠবে তখন বুঝতে পারবেন যে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করি, 1 থেকে 3 মিনিট ওয়েট করতে হবে সর্বোচ্চ। তো 1 থেকে 3 মিনিট ওয়েট করলে এই যে দেখেন অলরেডি হয়ে গেছে। এই যে এখানে আসলে মেসেজ আসছে, তো যাই হোক এটা আমি কেটে দিব। তো এখানে এই যে দেখেন এখানে কিভাবে বুঝলাম যে আসলে অ্যাক্টিভ করছে কিনা। তো দেখেন এই যে এটা ডান পাশে এখানে 1 অ্যাড ইউনিট লেখা আছে। তো আপনি এই যে বাম পাশে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অথবা এই ওয়েবসাইটের লিংকটার উপরে ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে ব্যানার 320 × 50 অ্যাক্টিভ, অলরেডি অ্যাক্টিভ হয়েছে। অর্থাৎ এখন আমি এই ওয়েবসাইটে ব্যানারটা আমি অ্যাড রান করতে পারবো। সকলে বুঝতে পারছেন? সকলে কি এইভাবে করে করতে পারবেন? আপনারা মেসেজে বলুন এইভাবে করে কি সকলে করতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দেখেন এখানে আমি আর একটা অ্যাড বসাবো। সেটা কোন অ্যাড একটু আগে বলছি, দেখি কতজনের মনে আছে। হুট করে প্রশ্ন করব, এখানে 130 জন স্টুডেন্ট ক্লাসে উপস্থিত হয়েছে। যারা ভিডিও রেকর্ড করেন তারা গ্রুপে আজকে আগামীকাল থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কি বললাম? ভিডিও রেকর্ডের কারণে অনেক স্টুডেন্ট নিয়মিত ক্লাস করে না, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে যদি সে ব্যক্তি ক্লাসেই না করে তাহলে তাকে আমরা আমাদের এই ফ্রি কোর্সে রাখবো না। 230 জন স্টুডেন্টের মধ্যে এখন বর্তমানে 130 জন স্টুডেন্ট আছেন, তার মানে আরো 100 জন স্টুডেন্ট আছে দুইটা ব্যাচে যারা এখনো ক্লাস উপস্থিত হয়নি। আগামী 13 নং ক্লাস থেকে যদি আমি দেখি যে এটার উপস্থিতি অনেক কমে গেছে বা 130 জন বা 40 জন স্টুডেন্ট যদি আপনার ক্লাসে উপস্থিত হন, বাকিদেরকে আমি নোট ডাউন করব এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দেব। সকলে কি বুঝতে পারছেন? ক্লিয়ারলি ঘোষণা দিচ্ছি, আগামী 13 নাম্বার ক্লাস থেকে অর্থাৎ আগামীকাল 13 নং ক্লাস থেকে আমি দেখব যারা রেগুলার ক্লাস করবে তাদেরকেই হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখা হবে। যারা নিয়মিত ক্লাস করবে না অর্থাৎ 3 দিন সর্বোচ্চ একটানা মিস করবে তাকে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। কারণ আপনাকে এখানে আমরা ফ্রি কোর্সে শেখাচ্ছি যে জিনিসগুলো, এই জন্যই শেখাচ্ছি এখান থেকে আমরা গুটি কয়েক দিব। এখন যদি আপনি ক্লাসেই না করেন তাহলে আপনার থাকার কি দরকার? আমি কি বোঝাতে পারছি? এটা লজিক। কারণ আপনি তো এখানে আমরা কেন শেখাচ্ছি? আপনি কি টাকা দিচ্ছেন আমাদেরকে? টাকা দিচ্ছেন নাকি? হাজার হাজার টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছেন? হাজার হাজার টাকা দিয়ে কি অ্যাডমিশন হয়েছেন আপনারা আমাদের এই কোর্সে? হননি তো। তো সেক্ষেত্রে ফ্রিতে কেন নেওয়া হচ্ছে? যে এখান থেকে আমরা গুটি কয়েক স্টুডেন্টকে নিব। তো আপনি যদি এখন ক্লাসে না করেন তাহলে আপনাকে আমরা কেন শিখাবো? এইটাই হলো আমার প্রশ্ন। এটা অফিস থেকে কড়াকড়ি ভাবে আমাকে বলে দিছে, আমি এটা আগে বলিনি, তবে আজকে বলে দিলাম। আগামী ক্লাস থেকে যদি দেখি যে উপস্থিতি কমে যাচ্ছে বা উপস্থিত মানে স্টুডেন্ট টোটাল 230 জন স্টুডেন্টের মধ্যে 130 জন ক্লাসে উপস্থিত হয়েছেন, তার মানে প্রায় 40% স্টুডেন্ট, 100%-এর মধ্যে 60% স্টুডেন্ট ক্লাস করতেছেন, 40% ক্লাস করতেছেন না। এই যে বাকি আরো 100 জন স্টুডেন্ট আছে তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিনা নোটিশে রিমুভ করে দেওয়া হবে। আশা করি আমার এই কথাটা বুঝতে পারছেন, আগামী ক্লাস আসলেই সেটা বুঝতে পারবেন। ওকে, তো যাই হোক যেখানে আছি, জি স্যার ঠিক আছে। এভাবে করে
আমাদেরকে ব্যানার একটা অ্যাড করতে হবে। এখন আমরা সোশ্যাল বার অ্যাড করব, ঠিক আছে? তো সোশ্যাল বার অ্যাড এর জন্য কি আপনারা অ্যাড ওয়েবসাইটে ক্লিক করবেন নাকি অ্যাড ইউনিটে ক্লিক করবেন বলেন তো, দেখি কতজন সঠিক অ্যান্সার দেয়। প্রথমে তো একটা ওয়েবসাইট ব্যানার অ্যাডে এটা তো অ্যাক্টিভ করলাম, তাই না? এখন আমি আর একটা ক্যাটাগরি অ্যাড আছে যেটা নাম হলো সোশ্যাল বার অ্যাড। এই সোশ্যাল বার অ্যাডটা বসানোর জন্য আমি আবার অ্যাড ওয়েবসাইটে ক্লিক করব নাকি অ্যাড ইউনিটে ক্লিক করব? মেসেজে বলুন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা অ্যাড ওয়েবসাইট অ্যাড করব না, কারণ আমরা তো একটু আগে ওয়েবসাইট অ্যাড করলাম, বারবার তো আর একটা ওয়েবসাইট অ্যাড হবে না, তাই না? তো আমি এই ওয়েবসাইটে অন্য একটা অ্যাড, অন্য একটা ক্যাটাগরি অ্যাড বসাতে চাচ্ছি, এই জন্য অ্যাড ইউনিটে ক্লিক করব। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা মূলত সোশ্যাল বার অ্যাডটা নিব, এই জন্য আবার অ্যাড ইউনিটে ক্লিক করব। অ্যাড ইউনিটে ক্লিক করার পর এই যে ধরনের ফর্ম আসবে, এখানে লেখা আছে এই যে আমাদের ওয়েবসাইট লিংক, তারপর ওয়েবসাইট ক্যাটাগরি দেওয়া আছে। তো আমি যে বললাম হালাল উপায়ে ইনকাম করলে এটা সুইচটা অবশ্যই অফ করে রাখবেন, একটু কম হলেও আমরা হালাল উপায়ে ইনকাম করার চেষ্টা করবো। ওকে, এটা আমি পার্সোনালি পরামর্শ করবো আপনাদেরকে। তো তারপর এখান থেকে চুজ অ্যাড ইউনিট কোনটা, সোশ্যাল বার, এখানে চুজ করলাম, তারপর যে ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, বাস হয়ে গেল। একেবারে ইজি বিষয়, ভালো করে ক্লাসগুলো মনোযোগ সহকারে করলে আমি মনে করি কোনো ভিডিও কোনো প্রয়োজন নেই। আমার একটা কথা 3 থেকে 4 বার এই জন্যই বলি যাতে করে প্রপার ওয়েতে ক্লাসে পড়া ক্লাসেই কমপ্লিট হয়। যদি আমি তো আর ইংলিশ বা বাংলা, আমি তো আর ইংলিশ বা হিন্দি ভাষা দিয়ে কথা বলি না বা আরবি ভাষা দিয়ে কথা বলি না যে আপনারা সেটা বুঝতে পারবেন না। আমি তো বাংলা ভাষা দিয়ে কথা বলতেছি এবং সেটা একটা কথা অনেকবার করে বলতেছি। এরপরও আসলে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো আমাকে বলে দিবেন, আমি আরো চেষ্টা করবো যাতে করে আপনারা বুঝতে পারেন। তো দেখেন এই যে আবার কিন্তু এই 1 থেকে 3 মিনিট আমাদেরকে ওয়েট করতে হবে এই সোশ্যাল বার অ্যাডটা অ্যাক্টিভ করার জন্য। তো ওকে, গট ইটে আমরা ক্লিক করি। তারপর দেখেন এই যে এখানে আমরা 2টা অ্যাড ইউনিট কিন্তু করে ফেললাম, একটা এখনো পেন্ডিং এ আছে যে সোশ্যাল বার। তো 1 থেকে 3 মিনিটের মধ্যে এটাও অ্যাক্টিভ হয়ে যাবে, সমস্যা নাই। তো যেহেতু আমাদের ব্যানারটা অলরেডি অ্যাক্টিভ হয়েছে, এটা আমরা এখন আমাদের ওয়েবসাইটে বসাবো। এটা বসাতে এইটা যেটা সোশ্যাল বারটা পেন্ডিং এ আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? তো ব্যানার অ্যাডটা আমরা আসলে অ্যাক্টিভ আছে যেহেতু, এটা আমরা আমাদের ওয়েবসাইটে বসাবো। এখন মূলত স্যার এতক্ষণ দেখলাম অ্যাড্রেসটা কোন ফাংশনটা কি, ওয়েবসাইটে কিভাবে অ্যাড করতে হয় এবং কোন ক্যাটাগরি অ্যাড নিব, বেশি পরিমাণ অ্যাড বসালে ভালো হবে না কম পরিমাণ অ্যাড বসালে ভালো হবে, এই জিনিসগুলো আমরা বুঝলাম। এখন এটাও অ্যাক্টিভ করছি আমরা ব্যানার একটা, ছোট সাইজের ব্যানার। তো এই ব্যানারটা আসলে আমরা আমাদের ওয়েবসাইটে যে বসাবো সেটা কোথায় বসাবো, উপরে, নিচে, ডানে নাকি বামে, এবং সেটা কিভাবে বসাবো? প্রথমত তো প্রশ্ন যে স্যার এটা কোথায় বসাবো ওয়েবসাইটে, দ্বিতীয়ত প্রশ্ন যে কিভাবে সেটা বসাবো। তাহলে চলেন আগে ওয়েবসাইটের চেহারাটা দেখি যে আসলে কোথায় বসাবেন, তাই না? এটা তো আপনাকে ডিসাইড করতে হবে নাকি এমনি এক জায়গায় বসাবেন, ডিসাইড করতে হবে না? ডিসাইড করতে হবে কিনা? অবশ্যই ডিসাইড করতে হবে, তাই না? তো বিষয়টা হচ্ছে এটা যে দেখেন এখানে ওয়েবসাইটে যে আমরা আমাদের ওয়েবসাইটের চেহারাটা দেখতে পাচ্ছি, এখানে কোথায় বসাবেন, উপরে, নিচে, ডানে নাকি বামে নাকি কোথায় বসাবেন বলেন? ব্যানার গুলো কোথায় বসাবো? হ্যাঁ, আমি আপনাদেরকে এখন সেটাই বলবো যে ব্যানার গুলো মূলত আমরা কোথায় বসাবো। এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানার মনে আছে, এটার নাম হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার। এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে আমি 3টা ব্যানার অ্যাড বসাবো। বুঝতে পারছি আমি কি বললাম? এই রেসপন্সিভ অ্যাডস ব্যানারটা দেখতে পাচ্ছেন না আপনাদের ওয়েবসাইটে, এইটার নিচে আমি 3টা ব্যানার অ্যাড বসাবো। কয়টা? 3টা। এই ওয়েবসাইটে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা ব্যানার বসাবো। প্রথমত আমি কিন্তু আপনাকে এটা আগে বুঝাইলাম যে আমরা আসলে ওয়েবসাইটে কোথায় এই ব্যানার একটা প্রথমত বসাবো। এখন কিভাবে বসাবো তাহলে চলেন সেটা দেখি। যে স্যার ঠিক আছে আপনি তো বললেন যে আমরা আমাদের ওয়েবসাইটে এই রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা ব্যানার আমরা বসাবো, তো স্যার এটা বুঝতে পারলাম, কিন্তু এখন কিভাবে বসাবো সেটা যে একটু বলতেন। হ্যাঁ, এইটা আমাদেরকে কিভাবে বসাতে হবে, এই ওয়েবসাইটে আমি রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে ব্যানার অ্যাড গুলো বসানোর জন্য আমাকে যেতে হবে ব্লগার অ্যাকাউন্টে। ব্লগার অ্যাকাউন্টে এসে যে লেআউট, এই লেআউট অপশনে যেতে হবে। মূলত অ্যাড গুলো আমাদেরকে লেআউট অপশনে এসে বসাতে হবে। যে লেআউটে আপনি ক্লিক করে ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাংশন আপনি কমপ্লিট করছেন, পরিবর্তন করছেন, এই ওয়েবসাইটে মানে এখানে এসে মূলত আপনাকে কি করতে হবে, এখানে এসেই আপনাকে এই জিনিসগুলো পরিবর্তন করতে হবে, মানে ওই অ্যাড গুলো বসাতে হবে, ঠিক আছে? এটা দেখেন মানে লেআউট অপশনে আসলাম, বুঝতে পারছেন আমার কথা? মানে ওয়েবসাইটে অ্যাড গুলো আমাদেরকে ব্লগার অ্যাকাউন্টে যে লেআউট ফাংশনটা আছে সেখানে আসবেন, এসে এই যে রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে কি লেখা, রেসপন্সিভ অ্যাডস ব্যানারের নিচে লেখা আছে অ্যাড এ গ্যাজেট, কি লেখা, অ্যাড এ গ্যাজেট। এই অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস আসবে। এখান থেকে যে HTML অর জাভাস্ক্রিপ্ট এখানে ক্লিক করলাম। আমাদের সামনে একটা ফর্ম চলে আসছে যেখানে লেখা আছে কনফিগার HTML জাভাস্ক্রিপ্ট। তো টাইটেলটা আপনারা ফাঁকা রাখবেন, কন্টেন্টে
আমরা এখানে এটা পেস্ট করে দিব, ঠিক আছে। কন্টেন্টে আমরা হচ্ছে এখানে সেটা পেস্ট করে দিব। তো কিভাবে পেস্ট করবো বলেন তো? এখান থেকে আগে অ্যাড কোডটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। আগে অ্যাড কোডটা নিয়ে আসি অ্যাড্রেসটা থেকে। এই যে ব্যানার ডান পাশে কি লেখা, গেট কোড, তাই না? এই যে 3 নাম্বার, কপি এন্ড ইম্পোর্ট কোড। আমি তো 1 নাম্বার কমপ্লিট করছি, কোন ধরনের অ্যাড নিব সেটাও কমপ্লিট করলাম। এখন 3 নাম্বার, কপি এন্ড ইম্পোর্ট কোড। কিভাবে? এই যে এটা যে অ্যাক্টিভ আছে না, এটার গেট কোড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখা যাচ্ছে ব্যানার এত ফর এই ওয়েবসাইটে। আপনি কিন্তু এই ওয়েবসাইটে আর এই একটা ওয়েবসাইটেই বসাতে পারবেন, আবার অন্য কোনো ওয়েবসাইটে গিয়ে বসলে কিন্তু হবে না। ওকে, তো যাই হোক, এখান থেকে এইচটিএমএল কোডটা আমাদেরকে কপি করতে হবে। আপনি ম্যানুয়ালি এইভাবে করেও কপি করতে পারেন, অথবা এই যে কপি কোড যে লেখা আছে না, সেখানে ক্লিক করেও কপি করতে পারেন। তো যাই হোক, আমি এখানে ক্লিক করে কপি কোড করলাম। তারপর এখান থেকে লেআউটে যাব, ঠিক আছে। মানে লেআউটে আসলাম, এই যে এখানে কন্টেন্টের জায়গায় পেস্ট করলাম। এই যে কন্টেন্টের জায়গায় পেস্ট করে দিলাম, একটা এইচটিএমএল আমি পেস্ট করলাম, তারপর সেভ করলাম। সেভ করার পর দেখেন আমার ওয়েবসাইটে আমি যদি একটু রিফ্রেশ করি, তাহলে কিন্তু এই নিচে আমার একটা ব্যানার দেখাবে। আমি রিফ্রেশ করি, তো ওয়েবসাইটে রিফ্রেশ করার পর এখানে আমার ওই একটা দেখাবে। আমরা একটু ওয়েট করি। এই যে দেখেন একটা দেখাইছে, বুঝতে পারছো আমার কথা? এখানে একটা মানে একটা এইচটিএমএল আমি পেস্ট করছি, এই জন্য এখানে একটা অ্যাড দেখাইছে। যদি দুইটা করতাম, এটার পাশে আরো একটা শো হইতো, মানে দুইটা দেখাইতো। যদি তিনটা একই এইচটিএমএল পেস্ট করতাম, তাহলে তিনটা দেখাবে। 100টা করলে 100টাই দেখাবে, বুঝতে পারছেন? তো যাই হোক, এখানে আমি আরো দুইটা, যেহেতু জায়গা ফাঁকা আছে ডান সাইডে, তো এই জন্য আমি এখানে আরো দুইটা অ্যাড বসাবো। ওকে, কিভাবে? ওই লেআউটে যাবেন, সেম একইভাবে লেআউটে গিয়ে এই যে লেখা আছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টের ডান পাশে এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর এই এইচটিএমএলটা যেখানে শেষ হয়েছে সেখানে ইন্টারপ্রেস করে ওই সেম একই এইচটিএমএলটা বসালাম। তারপর আবার ইন্টারপ্রেস করে আবার বসাইলাম, আবার ইন্টারপ্রেস করে আবার যদি বসান তাহলে 4টা হবে। তো আমি কয়টা এইচটিএমএল তাহলে এখানে বসালাম? একই এইচটিএমএল কয়বার পেস্ট করলাম? ইন্টারপ্রেস করে করে একটা এইচটিএমএল কয়বার পেস্ট করছি? ভেরি গুড, 3বার। তো 3বার এখানে এইচটিএমএল একই কোড, একই এইচটিএমএল ইন্টারপ্রেস করে করে 3বার বসাইছি। তার মানে আমার ওই ওয়েবসাইটে ওখানে 3টা ভ্যারিয়েন্ট বসাবে। যদি আমি ইন্টারপ্রেস করে আবার করি তাহলে 4টা হবে। তাহলে কয়টা দেখাবে? 4টা। তো এত বেশি করার দরকার নেই, ওখানে 3টা বসলেই এনাফ। ওকে, তো আমি 3টা বসলাম। অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। তো সেভ করে দিচ্ছি। এখন দেখেন ওয়েবসাইটে যাই, আগে ছিল একটা, তাই না? আগে ছিল একটা, রিফ্রেশ করে এখন টোটাল 3টা দেখাবে। এটার পাশে আরো 2টা বসে যাবে। তো রিফ্রেশ করলাম ওয়েবসাইটটা, এই যে এইভাবে করে আমরা কিন্তু এখানে 3টা ব্যানার অ্যাড বসাইলাম। আমি যে সাইজটা নিয়েছি এটা সব থেকে ছোট সাইজ, এই জন্য এটা ছোট ছোট সাইজ দেখাইছে। আপনি এর থেকে বড় নিলে ওই সাইজটা তখন চুজ করে দিবেন আর কি। ওকে, তো এখন আমি রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে বসালাম 3টা। এখন আমি একদম ফুটার উইজেট সি, এটা ফুটার উইজেট সি বলা হয় না? কি বলা হয় কিনা মেসেজে বলুন? ফুটার উইজেট সি। ওয়েবসাইটের নিচের অংশকে কি বলা হয়? ফুটার, তাই না? তো এটাকে ফুটার উইজেট সি বলা হয়। তো ফুটার উইজেট সি তে আমি একটা ব্যানার অ্যাড বসাবো। কিভাবে? সেম একইভাবে লেআউটে যাব, লেআউটে গিয়ে ফুটার অংশ কোথায়? এই যে নিচে ফুটার উইজেট সি কোনটা? এই যে ফুটার উইজেট সি কি লেখা, সেম একই পদ্ধতিতে অ্যাড এ গ্যাজেটে ক্লিক করবেন। তারপর এখান থেকে এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট এখানে আমরা ক্লিক করলাম। তারপর এখান থেকে কন্টেন্ট অর্থাৎ টাইটেলটা ফাঁকা রাখবো, কন্টেন্টে এখানে এটা এই যে পেস্ট করে দিলাম, ঠিক আছে। একটা বসাইলাম। আপনি ইন্টারপ্রেস করে আরেকটা যদি পেস্ট করেন একই এইচটিএমএল, আবার ওই যে দুইটাই হবে। একই এইচটিএমএল কিন্তু বসাচ্ছি, কারণ আমার অ্যাড কোড একটাই। ওকে, তারপর সেভ অপশনে ক্লিক করি। এখন দেখেন এই যে সেভ হয়ে গেল। এখন আমি ওয়েবসাইটে যে রিফ্রেশ করি, নিচেও একটা দেখাবে এই যে ফুটার ওই যে সি তে। তো রিফ্রেশ করলাম, দেখেন এখন এই যে দেখাইছে। কি বুঝতে পারছেন? এখানে 3টা দেখাইছে আর এখানে একটা দেখাইছে। আপনি যদি আবার এইচটিএমএল করেন তাহলে এখানে আরো একটা দেখাবে। তো বিষয়টা এইভাবে করে। তো এইভাবে করে কি ল্যান্ডিং পেজে ব্যানার গুলো বসাতে পারবেন আপনারা? একটা এইচটিএমএল একই এইচটিএমএল আপনি যতবার পেস্ট করবেন ততগুলো ব্যানার ওখানে দেখাবে, ঠিক আছে। আর লেআউটে কোথায় বসাবেন সেখানে ক্লিক করলেই হয়ে যাবে। ওকে, ওকে, তো যাই হোক, আমরা ল্যান্ডিং পেজে এখন বসালাম। এখন আমরা একটু পি ল্যান্ডিং পেজে বসাবো, বুঝতে পারছেন? পি ল্যান্ডিং পেজ কোনটা? এই যে স্বপ্ন বাটন বা এই অপশনটাতে ক্লিক করলে এই যে পি ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছে। পি ল্যান্ডিং পেজে আমরা এখানে 2 জায়গায় বসাবো। এই যে এখানে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছেন না? কি আপনারা কি দেখতে পাচ্ছেন ফাঁকা অংশটা? আমরা ডান সাইডে দেখতে পাচ্ছি না ফাঁকা অংশ? এই যে এটা ফাঁকা অংশ। তো এখানে আমরা 2টা ব্যানার অ্যাড বসাবো। এখানে 2টা ব্যানার অ্যাড আমি বসাবো। তো এটার নাম কি? সাইড বার, তাই না? আমি মানে ল্যান্ডিং পেজে তো কোথায় কোথায় বসাবেন, একটা হচ্ছে রেসপন্সিভ অ্যাডস ব্যানার নিচে 3টা, ফুটার উইজেট সি তে একটা, আর পি ল্যান্ডিং পেজে আমরা সাইড বারে বসাবো 2টা।
এই ল্যান্ডিং পেজে সাইড বারে কয়টা বসাবো? দুইটা। তো দুইটা বসে তাহলে কিভাবে? লেআউটে যাব, লেআউটে গিয়ে এই যে লেখা আছে কি, এই যে সাইড বার লেখা আছে, কি পড়তে পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন? এখানে সাইড বারে দুইটা বসাবো। এই যে সাইড বারের নিচে কি লেখা, ওই সেম একই ভাবে একই সিস্টেম, অ্যাড এ গ্যাজেটে ক্লিক করলাম। তারপর হচ্ছে এই ধরনের ইন্টারফেস আসলো, এখান থেকে যে এইচটিএমএল জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। তারপর এই ফর্মটা আসলো, টাইটেলটা আপনারা ফাঁকা রাখবেন, টাইটেলে কিছু দিতে হবে না, কন্টেন্টের জায়গায় আপনি ওই এইচটিএমএলটা পেস্ট করব। তো আমি দুইটা বসাবো, একটা তো পেস্ট করলাম একই এইচটিএমএল, আমি আবার এখানে পেস্ট করলাম দুইবার। আর একটা যদি করেন তাহলে তিনটা হবে। তো যাই হোক, তিনটা করার দরকার নেই, দুইটা করলেই এনাফ, বেশি বসালে খারাপ দেখা যাবে ওয়েবসাইট। তো এখানে দুইটা এইচটিএমএল আমি পেস্ট করলাম, এখান থেকে আমি সেভ করব, ঠিক আছে? দুটো এইচটিএমএল আমি এখানে পেস্ট করলাম এবং এখান থেকে এটা সেভ করব। এই সেভ অপশনে ক্লিক করি, সেভ অপশনে ক্লিক করার পর এই যে দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? এই যে আমাদের কিন্তু এটা সেভ হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমরা একটু ওয়েট করব। ওকে, আচ্ছা, এখন আমরা দেখেন এই যে রিফ্রেশ করি, এটা উপরে কিন্তু ব্যানার দেখাবে দুইটা। রিফ্রেশ করি, এই যে দুইটা দেখাইছে। তাহলে ল্যান্ডিং পেজে বসাইছি টোটাল কয়টা? ল্যান্ডিং পেজে কয়টা বসালাম? ব্যানার চারটা। ল্যান্ডিং পেজে কয়টা বসাইছি? দুইটা। তাহলে চারটা দুইটা কয়টা হইলো? ছয়টা। ভেরি গুড। এই ছয়টা আপনারা অ্যাড ব্যানার বসাবেন মিনিমাম, ঠিক আছে? এর থেকে বেশি যদি বসাতে চান বসাতে পারবেন, তবে পার্সোনালি পরামর্শ করবো এত বেশি বসায় কোনো লাভ নাই, কম বসাবেন তাহলেই হয়ে যাবে, না হলে ওয়েবসাইটটা দেখতে খারাপ দেখাবে। আপনার ওয়েবসাইটের চেহারা দেখেও নজর দিতে হবে, ঠিক আছে? শুধুমাত্র ওই যে একটা কথা আছে, অনেক সময় দেখা যায় বাংলাদেশের পরিসংখ্যা অনুযায়ী যে কিছু কিছু মেয়ে আছে যে মুখের মধ্যে শুধুমাত্র বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্ট লাগায় এবং তার সুন্দর হওয়ার থেকে সে আরো খারাপ দেখতে হয়। কি এরকম আছে না বাংলাদেশে? শুধু বাংলাদেশে না, পুরো ওয়ার্ল্ডে আছে কিনা? যে বিউটি মানে বিউটি হচ্ছে যে বিষয়টা, অর্থাৎ বিউটি ট্রিটমেন্ট নিতে যায় যে আরো একটু ভালো হবে, কিন্তু উল্টা তার বিপরীত হয়ে যায়, খারাপ হয়ে যায় আরো দেখতে। তো বিষয়টা হচ্ছে এটা যে বেশি পরিমাণ বসানো যাবে না, ঠিক আছে? তো মিডিয়াম যে কোনো জিনিস, আপনি যেরকম অনেক খাওয়া দাওয়া, মানে একবারে কি আপনি দুই বেলার খাবার খেতে পারবেন? একজন মানুষকে খেতে পারবে একবার দুই, মানে একবারে দুই বেলার খাবার কখনোই সম্ভব না, তাহলে পেট খারাপ হবে। তো বিষয়টা হচ্ছে এটা যে আপনি অবশ্যই অল্প করে করবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এখন মূলত ব্যানার আমরা আসলে কোথায় কোথায় বসাবো এবং কিভাবে বসাবো সেটা আমি বুঝিয়ে দিলাম। এখন আর একটা কোন জানি অ্যাড আছে, কোনটা বসাবো বলেন দেখি, মনে আছে কিনা? কোন অ্যাড বসাবো? ব্যানার কিভাবে বসাতে হয়, কোথায় বসাবেন সেটা বুঝিয়ে দিলাম। এখন দ্বিতীয় কোনটা? সোশ্যাল বার অ্যাড। ভেরি গুড। তাহলে চলেন সোশ্যাল বার অ্যাড আমরা হচ্ছে বসাবো। তো সোশ্যাল বার অ্যাড মূলত সব জায়গায় বসাতে হবে না, সোশ্যাল বার অ্যাড থেকে বেশি পরিমাণ রেভিনিউ ইনকাম করা সম্ভব, এই জন্য এটা বেশি বসাতে হয় না। সোশ্যাল বার অ্যাড মূলত আমরা ফুটার উইজেট বি তে দুইবার বসাবো, বুঝতে পারছেন? কোথায় বসাবো? সোশ্যাল বার অ্যাড আপনি যেখানে সেখানে তো বসাতে পারেন, সেটা আলাদা বিষয়, কিন্তু আমি কি বললাম, সোশ্যাল বার অ্যাডটা বেশি বসাতে হবে না। এটা সোশ্যাল বার অ্যাডটা আপনার ফুটার উইজেট বি এখানে দুইটা বসাবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে চলেন আমরা কিভাবে বসাবো সেটা আগে দেখি। তো এটা বসানোর জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? লেআউটে। লেআউটে আসার পর সোশ্যাল বার অ্যাডে আমরা বসাবো, যেহেতু এই জন্য লেআউটে আসলাম। ফুটার উইজেট বি কোনটা? এই যে একদম লেআউটের নিচে এই যে ফুটার উইজেট বি, কি লেখা? অ্যাড এ গ্যাজেট। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করব। অ্যাড এ গ্যাজেট অপশনে ক্লিক করার পরে যে লেখা আছে এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট, এখানে সেম ওই একই ফাংশনে ক্লিক করব। টাইটেলটা ফাঁকা রাখবো এবং এইচটিএমএল কোডটা বসাবো। এই এইচটিএমএল কোড কোনটা? এই যে অ্যাড্রেসটা থেকে নিয়ে দিতে হবে। এটা তো আলাদা, মানে ব্যানার অ্যাডের জন্য এইচটিএমএল কোড আমার আলাদা, এবং সোশ্যাল বার অ্যাডের জন্য যে পেন্ডিং আছে, রিফ্রেশ করে এটা অ্যাক্টিভ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো এখান থেকে এই যে একটু দেখি, এই যে সোশ্যাল বার অ্যাড, সোশ্যাল বার অ্যাড এখানে কি লেখা? সোশ্যাল বার অ্যাড অ্যাক্টিভ। তার মানে এটা অ্যাক্টিভ হয়েছে কিভাবে? এই যে ডান পাশে গেট কোড, বুঝতে পারছেন? প্রত্যেকটা ক্যাটাগরি অ্যাড কিন্তু আলাদা আলাদা এইচটিএমএল কোড হবে, একটা কোডেই আবার সব জায়গায় ইউজ করিয়েন না, ঠিক আছে? তো সোশ্যাল বার অ্যাড বসাবো, সোশ্যাল বার অ্যাড এর আবার অ্যাড কোড আলাদা, যেমন গেট কোড অপশনে ক্লিক করে এই যে ম্যানুয়ালিও কপি করতে পারেন অথবা কপি করে ক্লিক করেও করতে পারেন। আমি কপি করে ক্লিক করে কপি করলাম এবং লেআউটে এখানে আমি কন্টেন্টের জায়গায় পেস্ট করে দিলাম একবার। আমি যেটা দুইটা সোশ্যাল বার অ্যাড বসাবো, একবার বসানোর পর ইন্টারপেস করে সেম একই কোডটা আবার পেস্ট করে দিলাম। এই যে একই কোড পেস্ট করলাম দুইবার, তার মানে দুইটা বসবে। তারপর অবশ্যই সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু হবে না। এই সেভ করে দিলাম, বাস হয়ে গেল, ঠিক আছে?
তো এখন দেখেন ওয়েবসাইটে যাই, সোশ্যাল বার অ্যাড মূলত সবসময় দেখায় না, এটা হুটহাট করে নোটিফিকেশন চলে আসে, তবে ব্যানার সবসময় দেখাবে। তো রিফ্রেশ করি, যদি দেখি যে সোশ্যাল বার অ্যাডটা আসলে দেখায় কিনা। এই যে এটা হচ্ছে সোশ্যাল বার অ্যাড, বুঝতে পারছেন? হুট করে চলে আসে নোটিফিকেশন। এই যে এখানে ক্লিক করে কেটে দিতে হবে, এই যে ক্লিক করে কেটে দিতে হবে, বুঝতে পারছেন আমার কথা? এটাকে সোশ্যাল বার অ্যাড বলা হয়। আপনি আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক দীর্ঘ সময় যদি থাকে তাহলে অটোমেটিক অ্যাড শো হবে, ঠিক আছে? এটাকে সোশ্যাল বার অ্যাড হলে মানে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসে হুটহাট করে, এটাকে এই যে আমার নোটিফিকেশন আসছে, এটাও অ্যাড, বুঝতে পারছেন? এটাকে সোশ্যাল বার অ্যাড বলা হয়। তো এই সোশ্যাল বার অ্যাডটা সবসময় থাকবে না, এটা মাঝে মধ্যে আসবে, মানে মাঝে মধ্যে আসবে না, তবে ব্যানারটা সবসময় দেখতে পারবেন। তো অ্যাড গুলো তো আসলে আপনার উপরে নির্ভর করবে না, এটা তাদের উপরে নির্ভর করবে যে আসলে কখন দেখাবে সোশ্যাল বার অ্যাডটা। তবে ব্যানার অ্যাডটা আপনি সবসময় দেখতে পারেন, বুঝতে পারছেন? এই যে দেখেন সোশ্যাল বার অ্যাড কিন্তু প্রচুর পরিমাণে ঝামেলার একটা বিষয়, এই জন্য বেশি বসানো যাবে না, দুইটাই বসাবেন। হুটহাট করে চলে আসবে, মনে করেন কন্টেন্ট করতেছে একজন ট্রাফিক এরকম করে করে, ঠিক আছে, হুট করে অ্যাড এর নোটিফিকেশনটা চলে আসলো, তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হতে পারে, মানে বিরক্তি হতে পারে, বিরক্তি করা হতে পারে। এই জন্য আপনারা বেশি বসাবেন না, ঠিক আছে? বেশি সোশ্যাল বার অ্যাড বসাবেন না, জাস্ট ফুটার ওয়েজে বিতে 2 বার বসাবেন, তাহলেই হয়ে যাবে। আশা করি বুঝাতে পারছি যে সোশ্যাল বার অ্যাড কিন্তু এখন আবার আসতেছে না, সবসময় যে আসবে বিষয়টা এমন না, এটা হুটহাট করে চলে আসবে। এবং কোনটা সোশ্যাল বার অ্যাড আশা করি বুঝাতে পারছি। আর ব্যানার অ্যাড গুলো সবসময় থাকবে। ওকে, সকলে কি তাহলে আপনারা বসাতে পারবেন ভাই? কিভাবে করে ব্যানার অ্যাড বসাতে হয়, কিভাবে সোশ্যাল বার অ্যাড বসাতে হয়, লেআউটের কোথায় গিয়ে বসাবেন, বেশি বসাবেন না কম বসাবেন, এই জিনিসগুলো কি বুঝতে পারছেন? আপনি এর থেকে বেশি চাইলে বসাতে পারেন, তবে কেন বেশি বসাবেন না সেটা তো প্রথমেই বলে দিছি। ওকে, ওকে, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে স্যার, এই যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা যেখানে অ্যাড রান করলাম, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদেরকে একটু দেই, ঠিক আছে? ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ মানে এই চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, মিটিং বক্সে এখানে। তো আপনারা একটু সকলে এই লিঙ্কটাতে ঢুকে দেখেন, 1 মিনিট সময় দিলাম সকলকে। এখানে ঢুকে দেখেন যে আসলে আমার ওয়েবসাইটে যেখানে যে আমি অ্যাড গুলো বসালাম সেখানে ক্লিক করলে অ্যাড দেখাচ্ছে কিনা। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন কি বললাম? যে আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, সেটাতে ঢুকে দেখুন যে আসলে অ্যাড গুলো দেখাচ্ছে কিনা। সকলে একটু ফাস্ট করবেন। ওয়েবসাইট কি দেখাচ্ছে, মানে অ্যাড গুলো কি দেখাচ্ছে ওয়েবসাইটে যাওয়ার পর? যারা আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছেন তারাও মেসেজে বলবেন, যারা দেখতে পাচ্ছেন না তারাও আমাকে মেসেজে বলবেন। অ্যাড গুলো কারা কারা দেখতে পাচ্ছেন না এবং কারা কারা দেখতে পাচ্ছেন সকলেই মেসেজে বলুন। আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি অধিকাংশ স্টুডেন্টে আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতেছে এবং যারা দেখতেছে না, তো অনেকেই, আমি আবারও বলতেছি, অনেকে আমার ওয়েবসাইট অ্যাড গুলো দেখতে পাচ্ছে এবং বেশিরভাগ স্টুডেন্ট আমার ওয়েবসাইটে অ্যাড গুলো দেখতে পাচ্ছে না। তো যারা আসলে দেখতে পাচ্ছেন আপনারা, তার মানে আপনাদের নিজেদের ওয়েবসাইটে অ্যাডও আপনি দেখতে পারবেন। বুঝতে পারছেন আমার কি কথা কি বললাম? আমার ওয়েবসাইটে অ্যাড যদি আপনি দেখে থাকেন বা যদি পারেন দেখতে, তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাড গুলো আপনি দেখতে পারবেন। এখন যারা দেখতে পাচ্ছে না তারা আপনারা আপনাদের ওয়েবসাইটে অ্যাডও দেখতে পারবেন না, এটা কারণটা কি সেটা বলি। আমার ওয়েবসাইটে অ্যাড যারা দেখতে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমার ওয়েবসাইটে অ্যাড যদি না দেখতে পারেন তার মানে আপনার ওয়েবসাইটে অ্যাড রান করার পর আপনি দেখতে পারবেন না। এটা মূলত আপনার অ্যাড ব্লক করা আছে, বুঝতে পারছেন? আপনার ডিভাইসে বা আপনার ব্রাউজিং এ অ্যাড ব্লক করা আছে। অ্যাড কিভাবে আনব্লক করতে হয় ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, একেবারে বেসিক ভিডিও অনেক পাবেন যে কিভাবে আপনি আপনার ডিভাইসে অ্যাড আনব্লক করবেন, বুঝতে পারছেন? যদি কারো ডিভাইসে অ্যাড ব্লক করা থাকে তাহলে সে আমার অ্যাড কেন, সে পৃথিবীর কোনো অ্যাডে দেখতে পারবে না ওইভাবে করে, বুঝতে পারছেন? এই জন্য যারা দেখতে পাচ্ছেন না তাদের আপনাদের অ্যাড ব্লক করা আছে, ইউটিউবে দেখে নিবেন যে আসলে কিভাবে করে আসলে ফোনের বা ডিভাইসের বা ব্রাউজিং এর আসলে কিভাবে অ্যাড আনব্লক করতে হয়। এটা করলে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। অথবা অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে আপনি বলবেন যে আমার অ্যাড গুলো দেখা যায় কিনা, তখন আপনি আরো বেশি শিওর হবেন। আপনার অ্যাড যে আপনিই দেখতে হবে বিষয়টা এমন না, আপনার অ্যাড আপনি সারা জীবন দেখলেও কোনো লাভ নেই, মানুষ যদি দেখে তাহলে লাভ আছে। বুঝাতে পারছি সকলকে?
আর যারা অ্যাড আমার দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে, তার মানে আপনার ওয়েবসাইটেও অ্যাডও আপনি দেখতে পাবেন, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয়ত যারা অ্যাড আমার দেখতে পাচ্ছেন না, আপনার ওয়েবসাইটে অ্যাড তাহলে দেখতে পারবেন না, তখন আপনাকে অন্য ডিভাইসে একটু চেক করতে হবে। অ্যাড ওখানে কিন্তু বসবে, কিন্তু আপনি দেখতে পারবেন না এই জন্য, কারণ আপনার অ্যাড ব্লক করা আছে। আর অ্যাড আনব্লক কিভাবে করতে হয় সেটা ইউটিউবে অনেক ভিডিও আছে, সেটা দেখে করে নেবেন। একেবারে বেসিক বিষয়, একেবারেই বেসিক বিষয়, ঠিক আছে? অথবা অন্য কোনো ডিভাইসে কাউকে শেয়ার করে বলবেন যে ভাই আমার অ্যাড গুলো দেখা যায় কিনা, তাহলে আপনারা আরো ভালো করে শিওর হবেন। তো এখানে আর একটা বিষয় বলি, আগামীকাল যখন হোয়াটসঅ্যাপ গ্রুপটা আমি আপনাদেরকে খুলে দিব, তখন আপনারা একটু নিজেরা একটু একের অপরের ওয়েবসাইটটা আপনারা ভিজিট করবেন, তাহলে অ্যাড গুলো চেক করা হইলো, আবার এখান থেকে একটা কিছু একটা ইনকামও হইলো। আমি কি বোঝাতে পারছি কি বললাম? এখানে তো আপনারা অনেক স্টুডেন্ট আছেন, তাই না? তো আগামীকাল সকাল 10টায় যখন আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, একে অপরের ওয়েবসাইট লিঙ্ক গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবেন আপনাদের, দিয়ে সবাই সবার ওয়েবসাইট ভিজিট করে দেখবেন, তাহলে এতে করে আপনাদের ওয়েবসাইটটাও চেক করা হইলো এবং সেখান থেকে 2-1 টাকা ইনকামও হইলো। বুঝাতে পারছি আইডিয়াটা কি ভালো না খারাপ? তো এইভাবে করে আইডিয়া নিতে হবে আপনাদের কাছে এবং সেটা করতে হবে, যেভাবে করলে আসলে ভালো হয় এভাবে করতে হবে, তাহলে আপনাদের অ্যাড গুলো একে অপরে দেখে বলতে হবে যে হ্যাঁ দেখতে পাচ্ছি, আবার ওখান থেকে কিছু একটা ইনকাম হলো। সবাই সবার ওয়েবসাইট মানে দেখবেন, ঠিক আছে? একজন ওয়েবসাইট দেখলো, আপনি আবার তার ওয়েবসাইট দেখলেন না, এটা যেন না হয়। সবাই প্রত্যেকের ওয়েবসাইট দেখবেন, তাহলে বিষয়টা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, তো দ্বিতীয় যে বিষয়টা, এখানে আমি অনেকেই দেখতে পাচ্ছি যে অ্যাড এর রিভিনিউ অনেকে, বেশি না, 2-1 জন স্টুডেন্ট বলছে যে স্যার এখানে হচ্ছে হালাম মানে হারাম বা হালালের একটা বিষয় ছিল, যেটা একটু আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো এখানে কে যেন বলছিল যে স্যার এটা ইনকাম হালাল হারাম, কে বলছিল? আপনি বলেন, সমস্যা নাই। কে বলছিল? আপনি এই বিষয়ে কি কোনো কথা হয়েছে মেসেজে? আমি মনে হয় খেয়াল করছিলাম কিন্তু বুঝতে পারিনি ঠিকভাবে, যে অ্যাডের টাকা আসলে হালাল নাকি হারাম, এই বিষয়ে একটা কথা হয়েছিল। আসলে এই কথাটা কে বলছিল? যদি কেউ বলে থাকেন মেসেজে বলুন যে স্যার আমি বলছিলাম। কেউ বলে নাই? কেউ বলেনি? আচ্ছা, ওকে। তো আপনি বলছিলেন তানজিন লিওন, আপনি বলছিলেন যে স্যার অ্যাডের টাকা হারাম, তাই না? ওকে, তো বিষয়টা আমি আপনাকে বুঝাই দেই। অ্যাডের টাকা আসলে কিভাবে হারাম হয়, আর যদি এটা হারামে হয়, অ্যাড মূলত কি বুঝেন? অ্যাড বলতে আসলে কি বোঝায়? এই যে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর, সেটা এখন হতে পারে ইউটিউবার, তারপর হচ্ছে ফেসবুকে কন্টেন্ট তৈরি করে, কি আছে না বাংলাদেশে? না নাই? বাংলাদেশে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর আছে না? তো আছে। তো তারা কিসের বিনিময়ে ইনকাম করে? অ্যাডের বিনিময়ে ইনকাম করে। তাহলে কি তার টাকাটা হালাল হইলো না হারাম হইলো? এখন তার ইউটিউবে কোন ধরনের অ্যাড দেখায় সে নিজেও আন্দাজও করে না, বা সে নিজেও জানে না, কারণ এটা সম্পূর্ণ ফেসবুক এবং মানে ইউটিউবের অ্যালগোরিদমের উপর নির্ভর করে, যে আপনি একটা কন্টেন্ট তৈরি করলেন এবং সেটা মনিটাইজ পাইলেন, সেখানে এখন কোন ধরনের অ্যাড বসাবে, এটা একমাত্র ইউটিউব কোম্পানি এবং ফেসবুক কোম্পানি সেটা অধিকার রাখে। এখন আপনি আপনার কন্টেন্ট তৈরি করে ফেসবুকে ছাড়লেন, এখন সেখানে যদি এখন কোন অ্যাড বসায় সেটা তো আর আপনি দেখতে পারবেন না। তো বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা 3 মাসে 1 মাসে 40 লক্ষ 45 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। কি শুনছেন? শুনছেন? যে 1 মাসে 1,000 ওই 20 লক্ষ 30 লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে। তো অ্যাডের টাকা অবশ্যই ওইভাবে করে আপনি বুঝতে পারবেন না যে আসলে কোনটা হালাল কোনটা হারাম। যদি হালাল হারামের চিন্তা করেন, তাহলে কি আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে? কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি? যদি এতই হারাম এবং হালালের চিন্তা আমরা যদি করি, তাহলে কি আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে? বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট নাই। আপনারা এখানে আছেন, আমি মনে করি 90% লোকজনের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কেন তৈরি করছেন? ব্যাংকও তো আপনার হালাল হারাম। হারাম না হালাল কোনটা? ব্যাংক আপনাকে টাকা রাখলে আপনাকে ইন্টারেস্ট দিচ্ছে না, তারপর আপনি লোন তুলে ইন্টারেস্ট দিচ্ছেন না, তাহলে ব্যাংক গুলো হালাল হইলো না হারাম হইলো? তাহলে আপনি কেন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করছেন বলেন? এটা আমাকে আগে বুঝান। যদি হালাল এবং হারামের আমরা চিন্তা করি, তাহলে অবশ্যই 99% কাজে আমরা হারাম করি। বুঝতে পারছেন আমার কথা? সকলে কি বুঝতে পারছেন? তো বিষয়টা হচ্ছে এইটা। আর আমরা এখানে অ্যাড রান করতেছি, কাজেই অ্যাড কি রকম, এখন কোন অ্যাড বসাবে সেটা আপনার কাছে তো কন্ট্রোল থাকবে না, এটা অবশ্যই তাদের উপরে কন্ট্রোল থাকবে। যেমন ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর, ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর, তারা যেরকম ইনকাম করতেছে অ্যাডের বিনিময়ে, আপনি ওয়েবসাইটের মাধ্যমে ওই রকম টাইপের ইনকাম করবেন। এখন সেটা হালাল হইলো নাকি হারাম হইলো,
এটা আপনি স্পেসিফিক ভাবে ওইভাবে করে বুঝতে পারবেন না। আর যদি হালাল এবং হারামের যদি চিন্তাই করেন, তাহলে আপনি 99% হারাম কাজ করতেছেন। নিজে একটু একটু ঘুমানোর আগে সেটা আপনি নিজে উপলব্ধি করবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি যে কথাগুলো বলছি সেটা আসলে সঠিক কিনা। বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট মানে ব্যাংক যতগুলো আছে সবগুলোই হারাম। এবং আমি জানি এখানে প্রত্যেকের অ্যাকাউন্ট, হ্যাঁ আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, বলতেছি না যে আপনারা শুধু অ্যাকাউন্ট, আমার নিজেরও ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাই না? তো কিন্তু এটা আমরা কেন ইউজ করি? আমাদের প্রয়োজনে এটা ইউজ করি বাধ্য হয়ে। তো বিষয়টা হচ্ছে এইটা। আশা করি আমার কথা বুঝতে পারছেন। ওকে, তো হালাল এবং হারাম এবং হালালের এই বিষয়টা কি আপনারা এখন ক্লিয়ার হয়েছেন? লজিক্যালি চিন্তা ভাবনা করবেন, তাহলে সকল অ্যান্সার গুলো নিজেই পেয়ে যাবেন। আচ্ছা, তো যাই হোক, এখন আশা করি বুঝতে পারছেন যে আমার এই ওয়েবসাইটে, আমরা এই ওয়েবসাইটে টোটাল এখানে 3টা ব্যানার বসাবো। এখানে সোশ্যাল বার অ্যাডে মানে এখানে 3টা ব্যানার বসাবো, এবং হচ্ছে ফুটা উইজেট বি তে একটা বসাবো, আর হচ্ছে প্রি ল্যান্ডিং পেজে হচ্ছে 2টা বসাবো সাইড বারে। তাহলে টোটাল হলো 6টা ব্যানার বসালাম, আর 2টা হচ্ছে সোশ্যাল বার অ্যাড বসালাম। মানে 6টা ব্যানার আর 2টা সোশ্যাল বার অ্যাড। কয়টা হলো তাহলে টোটাল? টোটাল কয়টা হইলো? কয়টা হইলো তাহলে? 6টা আর 2টা কয়টা? 8টা। ভেরি গুড। আচ্ছা, তো এই 8টা অ্যাড আপনার মিনিমাম বসাবেন, বুঝতে পারছেন? বেশি বসানো যাবে না। এখন আপনারা আবার মনে মনে ভাবতে পারেন যে স্যার, এই যে আমরা যে অ্যাড গুলো বসাইলাম, অ্যাড এর রেভিনিউটা আসলে কিরকম আসতে পারে, মানে অ্যাড এর ইনকামটা কিরকম আসতে পারে, কি তাই না? অ্যাডস্টার থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে এই অ্যাড এর বিনিময়ে কিরকম ইনকাম আসতে পারে, এটা যদি একটু বলতেন। তো দেখেন, আমি কেন, পৃথিবীর কেউই আপনাকে বলতে পারবে না যে অ্যাড এর স্পেসিফিক ভাবে ইনকাম আসলে কত। বুঝতে পারছি? অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার, অ্যাড এর রেভিনিউটা মাস শেষে কত টাকা আসতে পারে বা ইনকামটা কি রকম হতে পারে, এটা আমি কেন, পৃথিবীর কেউই আপনাকে বলতে পারবে না এক্স্যাক্টলি ধারণা যে অ্যাড এর রেভিনিউটা আসলে কিরকম আসতে পারে। কারণ অ্যাড এর স্পেসিফিক ভাবে কোনো ধরনের কোনো ইনকাম নাই। অর্থাৎ আপনারা লক্ষ্য করবেন, বিভিন্ন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, মানে ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েটররা, তারপর ফেসবুকের ব্লগার হাবিজাবি যা আছে, ঠিক আছে, তারা বিভিন্ন মাসে বিভিন্ন ইনকামটা করে। কারণ এইটা তার অ্যাড এর উপরে নির্ভর করে, তার ভিডিওতে কতবার অ্যাড শো করলো, কতজন ব্যক্তি দেখলো, এটার উপরে আসলে ইনকামটা নির্ভর করে। বা এই সমস্ত কোম্পানি এই জন্য আমাদের মানে টাকাগুলো দিয়ে দেয়। তবে আমি আপনাদেরকে 2টা এক্সপেরিমেন্ট করে দেখছিলাম, এর আগে 2টা এক্সপেরিমেন্ট করছিলাম। তো সেটা হচ্ছে কি, আমি যে একটু দেখি আপনাদেরকে। তো এখান থেকে আমি একটু ধারণা দেই, ঠিক আছে? এই যে আপনারা যে অ্যারেস্ট অ্যাকাউন্ট আমার একগুলো দেখলাম, দেখেন আমি এখানে 1 টাকা ভ্যালু ইনকাম করছি। এখানে তো 0 0 ছিল, এখানে অবশ্যই আমি দেখে আপনাদেরকে দেখাই যে আসলে কিরকম এই যে অ্যাকসেন্ট এগুলো জমা হবে, বুঝতে পারছেন? আরো জমা হবে। তো যাই হোক, আমি কি করবো, এই যে স্ট্যাটিক্সে আমরা যাব। স্ট্যাটিক্সে গিয়ে দেখা যায় যে 25/9/2000, সরি 1/9/2025 আজকে তারিখ কত, এটা ফাঁকা ছিল না, এটা কিন্তু ফাঁকা ছিল যখন অ্যারেস্ট অ্যাকাউন্টের ফাংশন গুলো দেখাইছিলাম। তো দেখেন, এই যে আপনার একটু আগে আপনার আমাদের অ্যাড এর মধ্যে হাবিজাবি মানে ওয়েবসাইটে দেখুন অ্যাড গুলো যে ঠিকঠাক আছে কিনা। তো এখানে এই তারিখটা দেখাইছে 1/9/2025 তারিখ, 805টা ইমপ্রেশন, 29টা ক্লিক, 3.602% সিটিআর, সিপিআরএম রেট হচ্ছে 0.009 সেন্ট, এবং রেভিনিউ হচ্ছে 0.07 সেন্ট, অর্থাৎ 7 সেন্টের মতো আমি এখানে ইনকাম করছি। 7 সেন্ট, যেটা বাংলাদেশ থেকে 10 থেকে 12 টাকার মতো ইনকাম করছি। তো এখানে টোটাল 805টা ইমপ্রেশন আসছে। ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে হচ্ছে কতজন ব্যক্তি দেখলো, এটাকে ইমপ্রেশন বলা হয়। বুঝতে পারছি? ইমপ্রেশন মানে কি, কতজন ব্যক্তি আমার অ্যাড গুলো দেখলো, এটাকে ইমপ্রেশন বলা হয়। তো এখানে 805টা ইমপ্রেশন আসছে, তার মানে 805 বার আমার অ্যাড গুলো দেখা হয়েছে। তো আমি 2বার এক্সপেরিমেন্ট করছিলাম বিগত 3-4 মাস আগে, যেখানে বাংলাদেশি ট্রাফিকের 400 ইমপ্রেশনে আপনাকে $2 প্রদান করবে। আমার কথা কি আপনারা সকলে বুঝতে পারছেন? মানে যদি 400 ইমপ্রেশন হয়, বাংলাদেশে যদি অর্গানিক ভাবে 400 ইমপ্রেশন হয়, তাহলে আপনি সেখান থেকে $2 ইনকাম করবেন। 800 ইমপ্রেশন হলে $4 ইনকাম করবে। এটা বাংলাদেশের ট্রাফিক বা বাংলাদেশের সিপিআরএম রেট অনুযায়ী। আমি একবার নয় 2বার এক্সপেরিমেন্ট করছিলাম, একই রেজাল্টেই পাইছি, বুঝতে পারছেন? কিন্তু বাইরের কান্ট্রিতে সিপিআরএম রেটটা অনেক বেশি থাকে। এখন আবার অনেকে মনে মনে ভাবতে পারেন যে স্যার, আপনি তো একটু আগেই বললেন যে আপনি নাকি 2-3 মাস আগে 2বার এক্সপেরিমেন্ট করছেন, যেখানে ইমপ্রেশনে $2 করে ইনকাম হয়েছে। তো স্যার, এখানে তো আপনার 800+ ইমপ্রেশন, অর্থাৎ 805 ইমপ্রেশন, তাহলে আপনি তো এখানে 10 সেন্ট ইনকাম করতে পারেন নাই কেন? এটাই না যে স্যার, যদি 800 ইমপ্রেশনে $4 হয়,
এখানে তো 800 ইমপ্রেশন আপনি $1 ইনকাম করেন, $1 তো দূরে থাকে, $0.5 ইনকাম করতে পারেন নাই কেন? এটা হলো প্রশ্ন আমাদের, সেটারও অ্যান্সার দিচ্ছি। আমার এই ইনকামটা এই জন্য আসেনি, আমার ইমপ্রেশন আসছে যদিও অনেক বেশি 800 প্লাস, কিন্তু আমি এখানে ইনকাম মাত্র 7 সেন্ট মতন ইনকাম হয়েছে। এই জন্যই হয়েছে কারণ এই যে আপনার আমার ওয়েবসাইটে কি মিনিমাম 30 থেকে 1 মিনিট থাকছেন, মানে 30 সেকেন্ড থেকে 1 মিনিট কি থাকছেন, মানে 30 থেকে 60 সেকেন্ড কি থাকছেন আমার ওয়েবসাইটে মিনিমাম থাকছেন নাকি মেসেজে বলুন। আপনারা কি, আমি যে ওয়েবসাইট লিংকটা আপনাদেরকে দিলাম, দিয়ে বললাম যে আপনি একটু চেক করে দেখুন যে অ্যাডগুলো দেখাচ্ছে কিনা, তো আপনারা কি মিনিমাম 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড ছিলেন, মানে হাফ থেকে 1 মিনিট ছিলেন? ছিলেন না, এই জন্য ইনকামটা হয়নি। মিনিমাম 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড থাকতে হবে, এটা মিনিমাম, তাহলে আমার ইনকামটা আসতো। আমি কি এখন বোঝাতে পারছি? প্রশ্নের অ্যান্সার পাইছেন? যে আমার ওয়েবসাইটে যদি মিনিমাম আপনার 30 সেকেন্ড থেকে 60 সেকেন্ড মানে 1 মিনিট থাকতেন, তাহলে অ্যাডের রিভিনিউটা আমি বেশি ইনকাম করতাম। কিন্তু আপনি তো আমার অ্যাড গুলো সেভাবে দেখেনি, জাস্ট আপনি দিয়েছেন আর চলে আসছেন। এই জন্য আমার হাজার মানে ইমপ্রেশন অনেক বেশি হওয়া সত্ত্বেও আমি এখানে বেশি টাকা ইনকাম করতে পারিনি। এটাই হচ্ছে লজিক এবং এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারছেন? এখন আপনারা আবার এটা মনে করতে পারেন যে স্যার এখানে তো আমরা আবার 800 জন স্টুডেন্টই নাই, তাহলে 800 ইমপ্রেশন আসলে কি হবে, কি তাই না? স্যার এখানে তো আমরা 800 জন স্টুডেন্টই নাই, তাহলে স্যার এখানে তো আমরা 130 জন স্টুডেন্ট আছি স্যার, তাহলে এখানে 800 ইমপ্রেশন হলো কিভাবে, তাই না? সেটারও অ্যান্সার বলে দিচ্ছি। এখানে 800 ইমপ্রেশন এইটাকে বোঝায় না যে কতজন ব্যক্তি আসলে এখানে আসলে আসছে, এটাকে ইমপ্রেশন বোঝায় না। একজন ব্যক্তি যদি আমার ওয়েবসাইট ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং পেজ ভিজিট করে, তাহলে সেই ব্যক্তি আমাকে 8টা করে ইমপ্রেশন দেবে। বুঝাতে পারছি? আমি আপনাদেরকে বুঝাতে পারছি? মনে করেন আপনি আমার ওয়েবসাইট ল্যান্ডিং এবং পি ল্যান্ডিং পেজটা ভিজিট করলেন, আমার ওয়েবসাইটে টোটাল 8টা অ্যাড সেটআপ করা আছে, তাহলে আপনি কয়টা আমাকে ইমপ্রেশন দিবেন বলেন তো? এই একজন ব্যক্তি আমাকে 8টা ইমপ্রেশন দিচ্ছে, আবার যদি ওয়েবসাইটে যান আবার 8টা ইমপ্রেশন দিবে। বুঝাতে পারছি? এইভাবে করে ইমপ্রেশন গুলো কাউন্ট হয়, কতজন ব্যক্তি গেল সেটাকে ইমপ্রেশন বোঝায় না, একজন ব্যক্তি গেলে 8টা ইমপ্রেশন বোঝায়। এই জন্য এখানে 800 প্লাস ইমপ্রেশন, কিন্তু আপনার স্টুডেন্ট 130 জন। বুঝতে পারছেন? তো আশা করি এটাও আমি ক্লিয়ার করে দিছি, কারণ আমি চাই আমরা যে জিনিসটাই শিখবো সেটা সঠিকভাবে এবং সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমরা যেন সেটা শিখতে পারি। ওকে, তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার জন্য। আর দ্বিতীয়ত, যে বাংলাদেশের সিপিআরএম রেট হচ্ছে কম এবং বাহিরের কান্ট্রিতে হচ্ছে সিপিআরএম রেট অনেক বেশি, এটা কি আপনারা জানেন? জানেন? মেসেজে বলুন। মানে বাংলাদেশে সিপিআরএম রেটটা অনেক কম এবং বাহিরে উন্নত রাষ্ট্রগুলোতে হচ্ছে সিপিআরএম রেটটা অনেক বেশি, এই সম্পর্কে কি আপনারা জানেন? আচ্ছা, যারা জানেন না এবং যারা জানেন আপনারা আরো ভালো করে জানেন, বাংলাদেশের সিপিআরএম রেটটা কম, মানে অ্যাডের বিনিময়ে টাকাটা কম দেয়। আর বাহিরের কান্ট্রিতে সিপিআরএম রেটটা অনেক বেশি, অ্যাডের বিনিময়ে টাকাটা বেশি দেয়। এটা হলো মূলত বিষয়। তো আমরা বাংলাদেশে যদি 400 ইমপ্রেশনে $2 আসে, তাহলে আমরা অন্য কান্ট্রি থেকে যদি এই 200 ইমপ্রেশন আসে, তাহলে সেটা 200 ইমপ্রেশন $8, $10 পর্যন্ত আসতে পারে। আমার কথা কি সকলে বুঝতে পারছেন? আপনারা কি বললাম? বাংলাদেশে যদি আপনার 200 ইমপ্রেশনে, সরি 400 ইমপ্রেশনে $2 ইনকাম হয়, তাহলে বাইরের কান্ট্রিতে যদি বাইরের কান্ট্রির লোকজনরা যে 400 ইমপ্রেশন দেয় আপনাকে, তাহলে সেখানে আপনি $8 থেকে $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন, এতটাই বেশি। বুঝতে পারছেন? তো আমরা কোন দেশগুলোতে কাজ করতেছি? বাংলাদেশের লোকজন আমার ওয়েবসাইটে যাবে নাকি ইটালি বা ইউরোপিয়ান কান্ট্রির লোকজনরা যাবে বলেন? আমরা যে ওয়েবসাইটে তৈরি করতেছি সেখানে আমরা বাংলাদেশি লোকজন বেশি যাবে নাকি ইউরোপিয়ান লোকজন, মানে যে দেশগুলোতে কাজ করে সে দেশের লোকজনগুলো বেশি যাবে? অবশ্যই ইউরোপিয়ান লোকজনই বেশি যাবে, ফ্রান্স, তারপর জার্মানি, তারপর ইতালি, তাই না? তাহলে আমাদের ওই মানে ইয়াটা কি হবে, ইনকামটা বাড়বে না কমবে বলেন? বাহিরের কান্ট্রি দেশের লোকজনরাই তো আমাদের ওয়েবসাইটে বেশি যাবে, তাহলে আমাদের ইনকাম বাড়বে না কমবে? এখন তাহলে বুঝতে পারছেন অ্যাডের রেভিনিউ কিরকম ইনকাম হতে পারে? সকলে কি বুঝতে পারছেন যে অবশ্যই আমরা বাইরের কান্ট্রিতে কাজ করতেছি, বাইরের কান্ট্রির লোকজন যদি যায় তাহলে এটা সিপিআরএম রেটটা অনেক বাড়বে এবং অ্যাডের রেভিনিউটাও অনেক ইনকাম হবে। আর বাংলাদেশি ট্রাফিক তো আর আমার ওয়েবসাইটে যাবে না, কারণ ওগুলো কিছুই বুঝবে না তারা, তাই না? তো বিষয়টা হচ্ছে এইটা। আশা করি আমি আপনাদেরকে এই পর্যন্ত বুঝাতে পারছি। তবে আপনাদের এই যে আমরা এতক্ষণ যা যা করলাম, আমাদের ওয়েবসাইটে 75% আগেই কমপ্লিট করা ছিল, আমরা আরো 10% কাজ করলাম, তাহলে 100%-এর মধ্যে কত পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে আমাদের বলেন দেখি ওয়েবসাইটের?
আজকের এই 12 নম্বর ক্লাস পর্যন্ত 100% এর মধ্যে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে ওয়েবসাইটের কাজ? ভেরি গুড, 85% কাজ। 85% কাজ আমাদের কমপ্লিট হয়েছে এবং এই 85% এর কাজে মানে 85% কাজ আমাদের কমপ্লিট হয়েছে। 85% এর মধ্যে আরো 15% কাজ বাকি আছে, মানে 85% 100% এর মধ্যে বা 100%-এর মধ্যে 85% কাজ কমপ্লিট হয়েছে, আরো 15% কাজ বাকি আছে। এই 15% কাজের মধ্যে 5% কাজ ওয়েবসাইটের লোগো আমরা নিজেরা পরিবর্তন করে দিব ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে। আর দ্বিতীয়ত 10% কাজ, সেটা হচ্ছে এইচটিএমএল এর কাজ আছে। এই 15% কাজ আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। বোঝাতে পারছি? সকলে কি বুঝতে পারছেন? 85% কাজ তো কমপ্লিট, আরো 15% আছে ওয়েব লোগো ডিজাইন 5%, আর 10% হচ্ছে এইচটিএমএল এর কাজ, যেটা আমরা আগামী ক্লাসগুলোতে আলোচনা করব। তাহলে আজকের এই 12 নং ক্লাসটা কি আপনারা সকলেই বুঝতে পারছেন? আর আগামী ক্লাসে আমি আবারও বলতেছি, আগামীকাল আপনাদের আবার ক্লাস আছে ঠিক রাত 10:30। এখন রেগুলার ক্লাস হবে, কোনো বন্ধ টন্ধ পাবেন না, সেটা আগেই বলে দিছি। এতদিন অনেক বন্ধ পাইছেন, আর না, ঠিক আছে? তো রেগুলার ক্লাস অনুষ্ঠিত হবে অবশ্যই। যখন যেটা শেখানো হচ্ছে হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে নেবেন। 24 ঘন্টা আপনি সময় পাচ্ছেন হোমওয়ার্ক কমপ্লিট করার জন্য। যদি আপনি ঠিকভাবে প্রপার ওয়েতে সময় না দেন, তাহলে এখান থেকে ভালো কিছু করা আশা করা সেটা বোকামি হবে। বুঝতে পারছেন? এর থেকে বোকার কেউ না, হবে না। যদি আপনি কাজ না করে ইনকাম করার চেষ্টা করেন বা আশা করে থাকেন, তাহলে সব থেকে বড় বোকাই আপনিই হবেন। এখানে আপনি ইনকাম কখন করবেন? যখন প্রপার ওয়েতে জিনিসগুলো শিখবেন, বুঝবেন, বাসায় প্র্যাকটিস করবেন, কাজ করবেন, তারপরে এই কাজের বিনিময়ে ইনকামটা হবে। ইনকাম তো আর আমি আপনাকে করে দিব না, আমি জাস্ট আপনাকে রাস্তা দেখাবো। বুঝতে পারছি আমি কি বললাম? তবে বলতে পারি এই কোর্সের লাস্ট জার্নি পর্যন্ত যদি আপনি টিকে থাকেন, 100% মুখে নয়, আমি লিখে দিতে পারি আপনাকে, এখান থেকে আপনি ভালো কিছু করতে পারবেন এবং অবশ্যই আপনি এখানে করতে পারবেন। বুঝতে পারছি আমি কি বললাম? বিগত 81 ব্যাচ, মানে বিগত 81টা ব্যাচ থেকে আমি এইটুকু আপনাকে বলতে পারি, এটা 82 এবং 83তম ব্যাচ অলরেডি, 84তম ব্যাচে শুরু হয়েছে। 85তম ব্যাচের 1 নাম্বার ক্লাস আমি আজকে একটু আগেই নিয়ে আসলাম। 85তম ব্যাচে আপনাদের থেকে আরো বেশি স্টুডেন্ট। আপনার এই দুইটা ব্যাচে স্টুডেন্ট অনেক কম, এই জন্য দুইটা ব্যাচ একসঙ্গে নেওয়া হয়েছে। 82তম ব্যাচের স্টুডেন্ট 130 জন ছিল, আর 84তম ব্যাচের স্টুডেন্ট 110 জন ছিল। এই টোটাল হচ্ছে 240 জন স্টুডেন্ট একসঙ্গে আমি এই জন্য ক্লাস নিচ্ছি। বুঝতে পারছেন? অন্যান্য ব্যাচে, এই যে আজকে যে ব্যাচটা নিলাম, সেখানে টোটাল প্রায় 600 নাকি 650 স্টুডেন্ট। তারপরে 81তম ব্যাচে যে কয়েকদিন আগে শেষ, ওখানে 190 জন স্টুডেন্ট ছিল। বুঝতে পারছেন? তো যদি মানুষ ভালো কিছু না করতে পারতো, তাহলে এতগুলো ফ্রি কোর্স হইতো না এ পর্যন্ত, এবং এত স্টুডেন্ট মানুষ বোকার মতন এমনি আসতো না। বুঝতে পারছেন? সবাই তো বোকা না, আশা করি বোঝাতে পারছি। তো অবশ্যই আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আন্তরিকভাবে চেষ্টা করব যাতে করে আপনারা প্রপার ওয়েতে বুঝতে পারেন। ওকে? তো যাই হোক, আমি যে পর্যন্ত হোমওয়ার্ক দিলাম, অর্থাৎ অ্যাড নেটওয়ার্ক সম্পর্কে আলোচনা করলাম, কিভাবে অ্যাড গুলো বসাবেন, কোন ক্যাটাগরি অ্যাড বসাবেন, কোথায় বসাবেন, অ্যাডের রেভিনিউ কি রকম ইনকাম হতে হয়, এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। এই 12 নং ক্লাসে আপনাদের এটাই হোমওয়ার্ক থাকবে। আগামী 13 নং ক্লাসে আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব, এবং আগামী ক্লাসটা যদি মিস করেন, এতটুকু বলতে পারি, আপনার ক্লাস করে আর কোনো লাভ নাই। ঠিক আছে? একদম ডিরেক্ট বলে দিলাম। খারাপ কথাটা যদি খারাপও লাগে, তারপরে করার কিছু নাই। আগামী 13 নং ক্লাস বুঝবেন না, কোনো কিছুই বুঝতে পারবেন না, এতদিন যা যা ক্লাস করছেন কোনো লাভ নাই। ঠিক আছে? কারণ আগামীকাল আমরা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করবো, যেটা ভিজুয়াল সোশ্যাল মিডিয়া। আর আগামী 2-3টা ক্লাস পরে, অর্থাৎ আমি আর 3টা ক্লাস নেওয়ার পর বা 3-4টা ক্লাস নেওয়ার পর আপনাদের ক্লাসটা 9:30টায় দিব। বুঝতে পারছেন? আগামী আর 3 দিন ক্লাস নেওয়ার পর আমি আপনাদের ক্লাসটা 9:30টায় দিব। আপাতত আজকে তো ক্লাস করলেন, আর 3টা দিন একটু কষ্ট করে ক্লাসগুলো করুন। ভালো কিছু করতে হলে কষ্ট করতে হবে, চিরন্তন বাস্তবতা, এটা আপনাকে মেনেই নিতে হবে। আর ইনশাল্লাহ আমি আগামী 3টা ক্লাস করার নেওয়ার পর আপনাদের ক্লাসগুলো 9:30টায় নিব ইনশাল্লাহ। ওকে? আচ্ছা, তো যাই হোক, কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে রোল নাম্বারটা দিবেন। আর অবশ্যই আগামীকাল যদি আমি উপস্থিতি কম দেখি, তাহলে যারা উপস্থিত হবে না নোট ডাউন করে রাখবো, তাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করে দিব। আচ্ছা, তো কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, আমি রোল নাম্বার ডেকে ডেকে আজকে কথা বলতেছি না আপনাদের সঙ্গে, আমি মাইক্রোফোন করে কথা বলবো। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে মাইক্রোফোন করে কথা বলবেন, একজন একজন করে। বুঝতে পারছেন? রোল নাম্বার আমি ডাকতেছি না, পরে ডাকবো। কারো কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? বিগত 12টা ক্লাসে যাদের নিলাম আজকে ক্লাস সহ, কারো কি কোনো ধরনের কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আপনারা বলুন মেসেজে, রোল নাম্বারটা দিবেন। আচ্ছা, 17,512। বাকিরা মাইক্রোফোন অফ রাখুন।
স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি আজকে অ্যাডেস্ট্রা থেকে একটা পেমেন্ট পাইছি, এটা ওয়েব মানিতে। তো আমি ওই যে পিটুপি করছি, কিন্তু ওনাকে পিটুপি করছি আমি 10টা 14 সময়, উনি এখনো আমাকে পেমেন্ট করে নাই বা আমি ওটা রিলিজও করি নাই। স্যার এ কি এখন ব্যাক আনা পসিবল বা কত অর্ডারটা? ডলার? স্যার $11.41। ওয়েব মানি দিয়ে আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট ভেরিফাইড ছিল? জি স্যার। ভেরিফাইড হলে তো আসার কথা। জি, আপনি 24 ঘন্টা দেখেন, যদি না ঠিক হয় আমাকে বলিন, আমি অ্যাকাউন্টটা চেক করব। এখনো যেহেতু 24 ঘন্টা বা 48 ঘন্টা হয়নি, ঠিক আছে, একটু ওয়েট করুন। মানে যার কাছে সেল করছি স্যার, সে তো কোনো রিপ্লাইও দিচ্ছে না, আমি ওনাকে রিপ্লাই অনেক মেসেজও করছি। মানে ডলারটা উইথড্র করে সেল করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ও সেল করলে তো উনি না রেসপন্স করলে তো আপনার টাকা দিবে না। আপনি চাইলে তো আমাদের কাছে এটা সেল করতে পারতেন। স্যার আমি তো স্যার আসলে actually আমি জানি একটু না, আর কথা বলি। আমার এটা হলো ফার্স্ট পেমেন্ট উত্তম ওয়েব রয় মানি। ভাই, জি হ্যালো জি। স্যার, আমি একটু কথা বলি। জি, উত্তম রয় ভাই, ওই মানে যে ডলার বাই সেলার যারা আছে, ঠিক আছে, তাদের মধ্যে যিনি হেড, তাদের সাথে আমার সাথে অ্যাড আছে, সমস্যা নাই, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। আমি যদি আপনার টাকা না দেয় তাহলে উনি মানে ওনাকে ধরতে পারবো আর কি, বুঝছেন? আপনি তো আমাকে আহ, হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন দেখলাম। জি 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 জি। হ্যাঁ হ্যাঁ। জি, জি, এই জন্য ডলার ওইভাবে এক্সচেঞ্জ করবেন না, বুঝতে পারছেন? আমাদের আরো একটা প্রতিষ্ঠান আছে স্কাইলাইন আইটি ইনস্টিটিউটের পাশাপাশি, স্কাই প্রাইম। সেখানে যে কোনো ধরনের ডলার এক্সচেঞ্জ থেকে শুরু করে যে কোনো ধরনের ডিজিটাল সার্ভিস আপনি কিন্তু পারবেন। আমাদের প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে অনুমোদিত এবং বিটিআরসি থেকে অনুমোদিত একটি প্রতিষ্ঠান, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত প্রতিষ্ঠান, ঠিক আছে? তো কাজে আমাদের ঢাকা শহরে 2টা ব্রাঞ্চ আছে, ঢাকায় মোহাম্মদপুরে এবং মিরপুর শেওড়াপাড়াতে। আপনার গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। তো এই জন্য অবশ্যই ডলার গুলো যখন এক্সচেঞ্জ করবেন ভেবে চিন্তা করবেন, আর আমি নিজে আপনাদেরকে দেখাই দিব যে আপনারা নিজেরা কিভাবে করবেন এই কোর্সের টপিকে শেষ হওয়ার পর। ওকে, আচ্ছা। 17,604। 17,604। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি যে অ্যাড কম্বোতে মার্কেটিংটা শিখেছিলেন, ওখানে আমি আপনার এই জার্মানি পাশাপাশি ট্রাই করার জন্য বাংলাদেশে একটা ওয়েবসাইট করছিলাম এবং ওখানে কয়েকটা প্রোডাক্ট অ্যাড করছিলাম। কিন্তু ওই যে ইপিসি রেটটা যোগ হয় কিনা এটা দেখার জন্য আমি আমার অন্যান্য ইপিসি আত্মীয় আপনার স্বজনের ওইভাবে যোগ মোবাইল। হবে না তো। এখানে ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়ে মেথড অ্যাড করতে হবে, এপিআই কি আপডেট করতে হবে, এইচটিএমএল অ্যাড করতে হবে, তারপর আপনার এপিআই চিন্তা করতে হবে। আর এটা শুধুমাত্র পিন্টারেস্ট থেকে হবে, যেটা আগামী ক্লাসে শিখবেন। এত ইজি না তো যতটা ইজি ভাবতেছেন, জি স্যার, থ্যাংক সিস্টেম ইউ স্যার, আছে, এটাই। ঠিক আছে? জি জি জি, ক্লাসগুলো করুন, তাহলে আপনি আপনার অ্যান্সার পেয়ে যাবেন। জি আচ্ছা, স্যার, তারপর আসসালামু হচ্ছে 17,521। 17,521। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার তো আগে থেকেই এক্সট্রা একটা অ্যাকাউন্ট আছে, তাইলে কি আমার নতুন করে খোলা লাগবে না ওইটাই হবে? আগে থেকে একটা এক্সট্রা অ্যাকাউন্ট আচ্ছা, যদি আছে। আপনার অ্যারেস্টে অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকে তাহলে ওইটাই আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা। ওকে, আচ্ছা, আর কি কারো কোনো সমস্যা আছে? জি স্যার, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। বলুন। স্যার আমি আজকে এই ক্লাসে জয়েন করার আগ মুহূর্তে আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল, তো যার কারণে আমার ওয়াইফাই অন ছিল না। তো আমি আসলে ক্লাসের বেশিরভাগ অংশ মিস করে ফেলছি। একদম শেষের দিকে আমার কারেন্ট যখন আসছে তখন আমি জয়েন করেছি, দেখলাম যে শেষের দিকটা কিছুটা আমি শুনতে পারছি আর কি। তো যে বাকি যে অপশন গুলো চলে গেছে আর কি, ওইগুলা কি আমি কোনোভাবে কভার করতে পারবো? আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপটা খুলে দিব, ওখানে যে কেউ ভিডিও রেকর্ড করে থাকে ওখান থেকে সংগ্রহ করে দেখবেন। যদি এরপর বুঝতে না পারেন আমাকে বলুন, আমি একটু বুঝাই দিব, ঠিক আছে? আচ্ছা স্যার। আর ক্লাস আচ্ছা, মিস করবেন না। না আমি মিস করি না স্যার, আমি রেগুলার স্যার, আমি জি, জয়েন জি, করি। কারেন্ট তো যে কোনো সময় চলেই যাবে, এটা স্বাভাবিক বিষয়। এমবি কিনে ব্যাকআপ রেখে রাখবেন, তাহলে তো হয়, আমার ঠিক এমবি আছে? ছিল না স্যার, এই জন্য। আচ্ছা স্যার, আগামীতে হবে না, তবে জি, আমার জি, এমবি ছিল না মোবাইলে, এই জন্যই। আচ্ছা বুঝতে স্যার, আমি পারছি। সকালে তাহলে গ্রুপ চেক করবো। ওকে, ওকে, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা, তারপর হচ্ছে আহ রোল নাম্বার। আর কি কারো কোনো সমস্যা? জি স্যার, আমার একটা সমস্যা ছিল। জি, বলুন। তা আসলে HTML যে 8টা বসাইলাম, আমি 4টে বসাইতে পারছি। আর ওই ফ্রি রিটার্ন প্রোডাক্ট ওইটা একটা, রিপিটেশনে একটা বসাইছি, এই 4টে জি, বসাইতে